নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি গুপ্তধনের গল্প। আমরা এখন স্পটিফাই অ্যাভেলেবেল। আমাদের স্পটিফাই চ্যানেলের লিঙ্ক অবশ্যই আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের স্পটিফাই ফলো করুন এক্সক্লুসিভলি গল্প শোনার জন্য। সেখানে কম অ্যাডে এবং ভালো কোয়ালিটিতে গল্প শুনতে পাবেন। আর শুরু হচ্ছে তাহলে আজকের গল্প, সঙ্গীতা চৌধুরীর কলমে নবাবের গুপ্তধন। কে কে ওখানে? ঘরেই শুয়েছিলেন জমিদার অরুণেশ রায়। বয়স 70-এর কাছাকাছি পৌঁছালেও চোখের জ্যোতি এখনো তার কম হয়নি। অল্প আলোতেও তিনি বুঝতে পারলেন একজন মোটা মতো হোঁতকা গড়নের লোক কালো মুখোশ পরে তার ঘরে চিরুনি তল্লাশি করছে। ব্যাপারখানা কি ঘটছে তা বুঝতে তার বেশি সময় লাগলো না। ঘুমানোর আগে প্রত্যেক রাত্রে তিনি নিজের প্রতিরক্ষার কথা ভেবে মাথার বালিশের ঠিক কাছে একটি নরুন চাপা দিয়ে রাখেন। তার হাতটা সেই দিকে চলে গেল, আর তারপরেই নরুনটা ছুঁড়ে দিলেন অন্ধকারে ঘুরে বেড়ানো সেই মানুষটার দিকে। ঠিক নিশানায় গিয়ে লাগলো সেটা। এক প্রকার চিৎকার করে লোকটা জানলা দিয়ে পালিয়ে গেল। গিন্নিকে ডাকতে গিয়ে অরুণেশবাবুর মনে পড়ল তার গিন্নি আজ বিকালেই ভাইয়ের বাড়ি গিয়েছে। পরশুর আগে সে আসবে না। কিন্তু আজ তার ঘরে যা ঘটল, তারপরে এই চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া এক ভয়ঙ্কর ব্যাপার। অরুণেশবাবু চাকর ভোলাকে ডেকে নিলেন তার কাছে। ভোলা, এই ভোলা, আগে বাবু। তুই মাদুরটা নিয়ে শুয়ে আমার ঘরের মেঝেতে শুয়ে পড়। আচ্ছা। ভোলা শুয়ে পড়ার পরে রাতটা একটু শান্ত মনে ঘুমোলেন অরুণেশবাবু। সকালে উঠেই তিনি তার বড় ছেলে গোপালকে ফোন করলেন। কি হে, কলেজে ভর্তি হওয়ার পর থেকে তো দেখছি বাবাকে একদম ভুলেই গিয়েছো। বাবা, তুমি তো জানো। হ্যাঁ, আমি সবই জানি। তাই বলছি, কলকাতার ব্যবসার বাহানা দিয়ে আর কতদিন? বাবা, আমি তোমার সঙ্গে যা কথা বলার সামনাসামনি বলতে চাই। তুমি আসবে, এটাই আমার শেষ কথা, বুঝলে? বেশ, তাই হবে। সূর্য তখন অস্ত গেছে। গোপাল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে এসে পৌঁছল জিয়াগঞ্জের জমিদার বাড়িতে। 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি আজও তার পুরনো ঐতিহ্য এবং মর্যাদা আঁকড়ে বেঁচে রয়েছে। দেশ স্বাধীন হলেও এই বাড়ির পুরুষেরা আজও চাকরি করে না। তাই তাদের এক ছেলে যখন কলকাতায় ব্যবসা সামলাচ্ছে, তখন ছোট ছেলে গ্রামে থেকে তাদের বিশাল জমি জমার দেখভাল করছে। অরুণেশবাবু এই রায়বাড়িতে শুধু তার গিন্নি, ছোট ছেলে, বৌমা আর নাতি সোমনাথকে নিয়েই থাকেন না, তার বোন কাবেরীও সেখানে রয়েছে। বর মারা যাবার পরে কাবেরী তার ছেলে অজয় ও মেয়ে অদিতিকে নিয়ে এই বাড়িতেই থাকেন। অজয় আর অদিতি অরুণেশবাবুর ছোট ছেলের চাইতেও বয়সে অনেক বছরের ছোট, আর তুয়ার চাইতে বছর কয়েকের বড়। দুই ভাই বোনের কারোরই বিয়ে থা হয়নি, তারা ইউনিভার্সিটিতে পড়ে। গোপাল যখন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘরে ঢুকল, তখন অজয় হাসি মুখে বেরিয়ে এসে বলল, বড়দাদা এলে? দেখো দেখি কি কাণ্ড, কাল নাকি মামার ঘরে চোর এসেছিল। চোর? কি বলছো ঠাকুরপো? ঠিকই বলছি বৌঠান। আমি তো শুনেই মামাকে বললাম যে পুলিশে খবর দি চলো, কিন্তু মামা তো কোনো কথাই শোনে না। তখন আমি মামাকে এক প্রকার জোর করলাম যে বড়দাদাকে খবর দিতে। ছোটদা তো চাষবাসের জিনিস কিনতে ভাগ চাষিদের সাথে বেরিয়ে গেছে আজ ভোরেই। ফিরতে ফিরতে তার অনেক রাত হবে। এদিকে আমিও তো একা, কিচ্ছু সিদ্ধান্ত নিতে পারছি না। ঠাম্মা কোথায়? বলল গোপালের মেয়ে তুয়া। মাইমাও তো নেই, গিয়েছেন বাপের বাড়ি, কাল ফিরবেন। আচ্ছা এই তুয়া, তোর কলেজের পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ কাকাই, এই তো সবে কলেজে উঠলাম, এখনো সেভাবে ক্লাসই শুরু হয়নি। পিসি ঠাম্মা কোথায় গো?
তোর পিসি ঠাম্মা তো তোরা আসবি শুনে নিজে হাতে সকাল থেকে রান্না করছে। বৌঠান, তুমি একটু রান্না করে যাবে? হ্যাঁ ঠাকুরপো, আমি বরং কাপড় চোপড় ছেড়ে রান্নাঘরে যাই। তুমি একটু তোমার দাদার সঙ্গে থেকে জিনিসপত্রগুলো তোলার ব্যবস্থা করে দাও। আচ্ছা। গোপাল জিনিসপত্রগুলো তুলতে তুলতে অজয়কে বলল, হ্যাঁ রে, বাবার ঘর থেকে কি জিনিস চুরি গেছে? হ্যাঁ, ওই কিছু টাকা আর কি। কত অঙ্কের? সেটা হিসেব করবার জন্যই তো মামা তোকে ডেকে পাঠিয়েছে। যা, মামার ঘরে যা। বেশ। গোপাল তার বাবার সঙ্গে ঘরে গিয়ে কথা বলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর কথা বলে গোপাল ঘর থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর তুয়া গেল তার ঠাকুরদার সঙ্গে কথা বলতে। তার সঙ্গে সঙ্গে গেল বড় বৌমা আর ছোট বৌমা। তার কিছুক্ষণ পরে ঘরে গেল ছোট নাতি সোম। সোমকে দেখে অরুণেশবাবু বললেন, যাক, আমার ছোট নাতির সময় হয়েছে তাহলে। সামনে মাধ্যমিক বলে তো সে চোখে মুখে পুরো অন্ধকার দিচ্ছে। বই বন্ধ করে আসার সময় হয় না তার। দাদু, সব সময় এমন বলবে না তো, আমার ভালো লাগে না। সত্যি তো, তুমি সব সময় আমার ভাইটা কেমন খ্যাপাও কেন বলো দেখি? সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পরে রাতের খাবার দেওয়া হলো অরুণেশবাবুকে। খাবার খেয়ে অরুণেশবাবু পরিবারের সকলকে বললেন, শোনো, কালকে ছোট খোকা আসছে, গিন্নিও আসছে। কালকে সকলের সামনে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। তোমরা কিন্তু সবাই উপস্থিত থেকো। আর হ্যাঁ, আমি কাল সমরেশকেও ডেকেছি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করবে। আমি সমরেশ কাকুকে খবর পাঠানোর ব্যবস্থা করছি। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় বড় বউ গোপালকে বলল, বাবা কালকে ঠিক কি করতে চাইছেন বলো তো? কি আবার করতে চাইছেন? জমিদারিটাই সব ভাগাভাগি করে দেবেন। তাহলে সমরেশ কাকাকে ডাকবেন কেন? উনি তো উকিল নন। সমরেশ কাকু বাবার থেকে বয়সে ছোট হলেও উনি বাবার ছোটবেলাকার বন্ধু। বাবা হয়তো সাক্ষী হিসেবে ওনাকে রাখতে চাইছেন, এই আর কি। বুঝলাম, কিন্তু বাবার চোখ মুখ দেখে আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। তুমি একটু বেশি চিন্তা করছো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে। পরদিন সকালবেলায় অনেক বেলা হয়ে গেলেও আর ঘুম থেকে উঠলেন না অরুণেশবাবু। সকাল 8টার সময় সমরেশ মজুমদার এসে হাজির হলেন রায়বাড়িতে। এসেই তিনি হাঁকডাক শুরু করলেন, কই হে, অরুণ কোথায়? বড় বৌমা, ছোট বৌমা কোথায় সব? হেই তো কাকা বাবু, আপনি ভালো আছেন তো? তা ভালো আছি বড় বৌমা। তোমার শ্বশুরমশাই কোথায়? আমাকে ডেকে এখনো অবধি তার পাত্তা নেই যে বড়। বাবা বাবা তো এখনো ঘুম থেকে ওঠেননি। এখনো ঘুম থেকে ওঠেনি? তবে তাকে জাগানোর ব্যবস্থা করো। এত বেলা অবধি তো সে ঘুমিয়ে থাকে না। ভোলা! তারপরে ভোলা গিয়ে অনেকবার ডাকার পরেও যখন অরুণেশ দরজা খুলল না, তখন সকলেই কম বেশি চিন্তিত হয়ে পড়ল। সমরেশ বললেন, গোপাল, বিষয়টা কিন্তু চিন্তার। তাই তো দেখছি কাকাবাবু। ততক্ষণে অরুণেশবাবুর ছোট ছেলে জগন্নাথ চলে এসেছে। জগন্নাথ সব শুনে বলল, এ কি দাদা, বাবা এখনো দরজা খোলেননি? আর তোরাই বা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বাবার কোনো বিপদ হয়নি তো? বাইরের জানলা দিয়ে একবার উকি মেরে দেখলে হতো না পরিস্থিতি কি? জগাই, তুই কি মনে করছিস বলতো? সে কথা আমার মাথায় আসেনি, কিন্তু জানলা তো ঘুমোতে যাওয়ার আগে বাবা নিজে এঁটে শুয়েছেন। দরজা ভাঙা ছাড়া তো কোনো উপায় দেখছি না। কিন্তু এখন কে দরজা ভাঙবে? কেন বরদা, আমি তো আছি, আমি ভেঙে দিচ্ছি। অজয় দরজা ভেঙে ঘরে ঢুকল, আর তারপরে দেখল ঘরের মধ্যে শুয়ে রয়েছেন অরুণেশ রায়। তার দু চোখ খোলা, চোখের পলক পড়ছে না। জগন্নাথ এগিয়ে গিয়ে বাবার হাত স্পর্শ করল, তারপরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। গোপাল ভাইয়ের চেহারা দেখে যা বোঝার বুঝে গেল। সে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ঘরে তখন কান্নার রোল পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে জমিদার গিন্নি বাপের বাড়ি ছেড়ে
রায়বাড়িতে প্রবেশ করলেন। খবর পাঠানো হলো লোকাল থানায়। থানার ইন্সপেক্টর দয়াপদ লাহিড়ীর সঙ্গে বসে তখন খোশ মেজাজে দাবা খেলছিলেন গোয়েন্দা মৃত্যুঞ্জয় ব্যানার্জি। দয়াপদ লাহিড়ী খেলা থামিয়ে মৃত্যুঞ্জয়কে বললেন, গোয়েন্দা সাহেব যাবেন নাকি একবার? এখানে তো পিসির বাড়ি ছুটি কাটাতেই এসেছেন, চলুন না আপনার সাগরেদ কাম ভাই রণবীরকে নিয়ে। মৃত্যুঞ্জয় একবার রণবীরের দিকে তাকালো, তারপরে বলল, চলুন, এই অচিলায় একবার জমিদার বাড়িটা ঘুরে দেখা হবে। ইন্সপেক্টর দয়াপদ লাহিড়ী, মৃত্যুঞ্জয় ও রণবীর যখন রায়বাড়িতে গিয়ে পৌঁছালো তখন রায়বাড়ির গেটের সামনে লেখা শাল দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল মৃত্যুঞ্জয়। রণ, শালটা দেখ, পলাশির যুদ্ধেরও আগের। হ্যাঁ, সেজন্যই তো শকাব্দ করে লেখা আছে। মনে হচ্ছে দাদা, এই বাড়ির পরতে পরতে ইতিহাস লুকিয়ে রয়েছে। ঠিক তাই, চল ভিতরে ঢোকা যাক। ভেতরে যখন মৃত্যুঞ্জয় ঢুকল তখন ডাক্তারবাবু ঘরের মধ্যেই ছিলেন। ইন্সপেক্টর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেন, দেখে কি মনে হলো? দেখে তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক। চোখ দুটো যেভাবে খোলা রয়েছে আর যেভাবে বুকে হাত দিয়ে রয়েছেন তাতে মনে হচ্ছে মৃত্যুর আগে বুকে যন্ত্রণা বা শ্বাসকষ্ট এই জাতীয় কিছু হয়েছিল। কিন্তু ডাক্তারবাবু, ওনার ঠোঁট, নখ আর চামড়ায় যে উজ্জ্বল লালচে আভা দেখা যাচ্ছে, সেটাও কি হার্ট অ্যাটাকের লক্ষণ? লালচে আভা? জমিদারি আমলের পুরনো ঘর, সবগুলো জানলা না খুললে ঘরে ঠিকমতো আলো প্রবেশ করে না। তারপর এত লোকের ভিড়ে ঘরের মধ্যে আলোর থেকে অন্ধকার বেশি। তারপর আপনার চোখেও অল্প বিস্তর পাওয়ার আছে দেখছি। আমার মনে হয় ইন্সপেক্টর, ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা করা হোক, তাহলেই ডাক্তারবাবু আমার বলা কথার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন সবটা। সঙ্গে সঙ্গে ঘরের সবকটা আলো জ্বলে উঠল। খুলে দেওয়া হলো ঘরের মধ্যে বন্ধ থাকা বেশ কয়েকটা জানলা। গোপালবাবুর নির্দেশে ঘরের থেকে বেশিরভাগ মানুষ বেরিয়ে গেলেন, একমাত্র ডাক্তারবাবু, ইন্সপেক্টর আর মৃত্যুঞ্জয় ছাড়া। ডাক্তারবাবু এবারে ভালো করে দেখলেন, তারপরে বললেন, আপনি কি ডাক্তারি পাস করেছেন? আপনার পর্যবেক্ষণ তো দারুণ। এমনটা সাধারণ ক্ষেত্রে তো হয় না। এক্ষুনি আমার দ্বারা খুব বড়সড় ভুল হয়ে যাচ্ছিল। আপনার ভুল নয়, হয়তো আপনাকে জেনে বুঝে এই ভুলটা করতে বাধ্য করা হচ্ছিল, যে কারণে এই ঘরে এত মানুষকে ডেকে অন্ধকার তৈরি করা হয়েছিল। আর খুনি হয়তো আপনার চোখের পাওয়ারের কথাও জানে। খুনি? হ্যাঁ অফিসার, অরুণেশবাবুর হার্ট অ্যাটাকই হয়েছে, কিন্তু সেই হার্ট অ্যাটাকটা স্বাভাবিক হার্ট অ্যাটাক নয়। সাইনাইড জাতীয় কোনো বিষাক্ত গ্যাস ওনার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, যে গ্যাসের ফলে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এই ঠিক বললাম তো ডাক্তারবাবু? আমারও তাই অনুমান ইন্সপেক্টর। তাহলে তো এখনই এই বডি পোস্টমর্টমে পাঠাতে হবে। বাইরে দাঁড়িয়ে থাকা গোপাল এই কথা শুনে চমকে উঠল। ইন্সপেক্টর, আপনি আমাদের জমিদার বাড়িকে কতদিন ধরে চেনেন? এসব কি শুরু করেছেন বলুন তো? আমার বাবা তো মারাই গিয়েছেন, ওনার মৃতদেহ নিয়ে আর কাটাছাড়া নাই বা করলেন? আমাদের একটু শান্তিতে শোক করতে দিন। তাছাড়া একজন 70 বছর বয়সী বৃদ্ধকে কেই বা মারতে চাইবেন? কথাটা কে মারতে চাইবেন এই নিয়ে নয়, কথাটা হচ্ছে মারা হয়েছে। হু দ্য হেল আর ইউ? আপনি কে? পুলিশ? আমরা তো আপনাকে ডাকিনি। গোপালবাবু, আপনি ভুলে যাচ্ছেন, আমি ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর উনি কে জানতে চাইছেন? ওনার নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় ব্যানার্জি। নাম তো শুনেই থাকবেন। ছোট কর্তা জগন্নাথ রায় এগিয়ে এসে বলল, আপনি গোয়েন্দা মৃত্যুঞ্জয় ব্যানার্জি? আপনার নাম তো অনেক শুনেছি, আজ এই প্রথম চোখে দেখলাম। দেখুন, আপনার কথা আমিও পেপারে পড়েছি, কিন্তু আমার বাড়িতে এমন কোনো বিষয় নেই যে কারণে আপনাকে গোয়েন্দাগিরি করতে হবে। সেটা তো আপনি ঠিক করে দেবেন না গোপালবাবু। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে খুন হয়েছে, আর খুন হওয়ার মোটিভটা এখনো ক্লিয়ার নয়, তবে জেনে যাব। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন সমরেশ। তিনি তখন এগিয়ে এসে বললেন, গোপাল, জগাই, আমি ছোট থেকে তোমাদের দুজনকে দেখেছি, জানি তোমাদের এখন মাথা ঠিক নেই, তবে আমার মনে হয় পুলিশ যেটা করতে চাইছে সেটা ওনাদের করতে দেওয়া উচিত।
এতেই তোমার বাবার আত্মা শান্তি পাবে। ঠিক আছে কাকাবাবু, আপনি যখন বলছেন। বলেই গটমট করে বেরিয়ে গেল গোপাল। বড় বউ তার পেছন পেছন ছুটল তাকে শান্ত করতে। ছোট ছেলে ছোট বৌমা গেল তাদের মায়ের কাছে। সমরেশ মজুমদার ডাক্তারকে এগিয়ে দিতে গেলেন, আর কাবেরী স্থবিরের মতো দাঁড়িয়ে রইল সেখানে। অদিতি, অজয়, তুয়া, সোমনাথ কিছুই বুঝতে পারল না। তারা শুধু চুপচাপ দেখে যেতে থাকলো মৃত্যুঞ্জয়ের কাণ্ড কারখানা। মৃত্যুঞ্জয় ভালো মতো চারদিক খেয়াল করল। তারপরে রণকে চুপি চুপি বলল, আমার আসার পর কাঠের জানলার ডান দিকের পাল্লাগুলো যখন খোলা হলো তখন খেয়াল করলি এই দিকের সব জানলাগুলো কিন্তু বন্ধই ছিল, কিন্তু সেই সব বন্ধ জানলার মধ্যে একটা জানলার গরাদ সামান্য হালকা ফাঁক ছিল। তার মানে বাড়ির লোক এসে বাঁদিকের জানলাগুলো খুলেছিল, কিন্তু এদিকগুলো খুলেনি। খুললে তো সব জানলাগুলি খুলতো। দাদা, তার মানে তো বিষয়টা দাঁড়াচ্ছে যে কাল রাত থেকে ওটা খোলা ছিল। হয় এদিক দিয়ে খুনি পালিয়েছে, নইলে এখান দিয়েই বিষাক্ত কোনো গ্যাস ছুঁড়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনো বিষাক্ত গ্যাস যদি ছুঁড়ে দেওয়া হয় তাহলে অরুণেশবাবু ছুটে পালালেন না কেন? আবার এটাও ভেবে দেখার মতো বিষয় যে একটা মানুষ সেই জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বাড়িতে পাহারা দেওয়া দারোয়ান সেটা খেয়াল করবে না। এটা কেমন করে হতে পারে? কিছু তো একটা গড়বড় আছে। রণবীরের সঙ্গে কথা বলার মাঝেই মৃত্যুঞ্জয়ের হঠাৎ ওর নজর পড়ল পানের বাটার দিকে। সেটা জানলার খুব কাছেই ছিল। মৃত্যুঞ্জয় সেই পানের বাটাটা হাতে নিয়ে দরজার বাইরে থাকা মানুষদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা, উনি কি রোজ রাত্রেবেলায় পান খেতেন? অদিতি বলল, হ্যাঁ, পান খাওয়া মামার অভ্যেস ছিল। রাত্রে ঘুমানোর আগে তো খেতই, আবার মাঝে মধ্যে রাত্রেবেলায় ঘুম ভেঙে গেলেও নিয়ে খেত। এটা নিয়ে মামির সঙ্গে কত ঝগড়া। অফিসার, এই পানের বাটাটা নিয়ে যান, এটা চেক করাবেন। কিন্তু মৃত্যুঞ্জয়, আমি যদি খুব ভুল না করি এই গরাদ বা খিল সামান্য আলগা করে বাইরে থেকে কেউ সূক্ষ্ম স্প্রে দিয়ে পানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। রাতের অন্ধকারে সেই পান মুখে পড়ার সময় আর অত কিছু খেয়াল করেননি অরুণেশবাবু। বেশ, তুমি যখন বলছো তাই হবে, কিন্তু খুনটা কে করলো? সেটাই তো আমার মনের মধ্যেও প্রশ্ন জাগছে। কে খুনটা করতে পারে? দেখা যাক, সময় নিশ্চয়ই সব কিছুর উত্তর দেবে। মৃত্যুঞ্জয় ঘর থেকে বেরিয়ে এসে জমিদার গিন্নির কাছে গেলেন। জমিদার গিন্নি কাঁদতে কাঁদতে বললেন, আমি অত কিছু জানি না, তবে এটুকু জানি জমিদার বাড়ির এই ধন সম্পত্তি নিয়ে তার খুব চিন্তা ছিল। প্রায় ঘুমের ঘোরে ঘুম থেকে উঠে বলতেন, বাদশাহী ধন আমি বেহাত হতে দেব না। তারপর যখন বুঝতে পারতেন ঘুমের ঘোরে চিৎকার করছেন, তখন আবার বাচ্চা ছেলের মতো হেসে পাশ ফিরে ঘুমিয়ে পড়তেন। আমাকে বলেছিলেন এবার যাবতীয় ধন সম্পত্তি নিয়ে কথা বলবেন আর সবার মাঝখানে। তার মধ্যে কি যে হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। মৃত্যুঞ্জয় বাবু, এবার কিন্তু আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়িটা কি দেখলেন গোপালবাবু? দেখুন, বাবার বডি পোস্টমর্টমে গেছে, আমরা কেউ বাধা দিইনি, কিন্তু প্রশ্ন করবার আগে অন্ততপক্ষে মানুষটার অবস্থা দেখুন। আমার মা উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। দয়া করে এখন আপনারা এখান থেকে যান। বেশ, যাচ্ছি। তবে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি? কালকে শহর থেকে ফেরার পর আপনার সঙ্গে আপনার বাবার কী নিয়ে মতপার্থক্য শুরু হয়েছিল সেটা জানতে পারি? যে কারণে আপনার বাবা আপনাকে ত্যায্য করতে চেয়েছিলেন। কথাটা শুনে রীতিমতো চমকে উঠল গোপাল আর তার মা। এরকম কিছু ঘটেনি। আপনি মন গড়া কাহিনী বলা বন্ধ করুন। মৃত্যুঞ্জয়ের মনে পড়ে গেল এই ঘরে আসার আগে ভোলা তাকে বলেছে, গতকাল বিকেলে বড় খোকা আসার পর ঝামেলা হচ্ছিল বাবুর সাথে। বাবু বলেছিলেন, আমি তোকে ত্যায্য করব, তুই কিচ্ছু পাবি না। আর বড় খোকা বলেছিল, যে জিনিস আমি পাবো না সে জিনিস আমি কাউকে পেতে দেব না, কাউকে না। মৃত্যুঞ্জয় আবার গোপালকে জিজ্ঞাসা করল, কি হলো বলছেন না যে? আসলে মন্দিরের পাশে আমাদের কিছু জমি আছে। সেই জমি বাবা অতুলদা, মানে আমার জেঠুর ছেলেকে দেবেন বলে ঠিক করেছিলেন। জেঠু মারা যাওয়ার পর বাবা অতুলদাকে মানুষ করেন। তারপর অতুলদা উকিল হয়ে দিল্লিতে গিয়ে বিয়ে সংসার করে পাকাপাকিভাবে সেটেল হয়ে যান।
আমার ব্যক্তিগতভাবে অতুলদার সঙ্গে কোনো ঝগড়া নেই, তবে আমি বরাবর ব্যবসায়ী মানুষ, তাই বলেছিলাম ওই জমিটা আমি পেলে মন্দিরের পাশে হোটেলের মতো তৈরি করব। আজ না হোক ভবিষ্যতে যদি এই জায়গা উন্নত হয় তখন ব্যবসার কাজে লাগবে, সেই নিয়েই বাবার সঙ্গে ঝগড়া লাগে। আগেকার দিনের মানুষ ছিলেন তো, একটু আধটু কিছু হলেই সবসময় ত্যায্য করার কথা বলতেন। বুঝলাম। আচ্ছা, এবার তাহলে চলি। ও, আপনার অতুলদার নম্বরটা একটু দেবেন। জমিদার বাড়ি থেকে বেরোনোর সময় তুয়া রণবীরকে পিছু ডাকলো। একটু দাঁড়ান রণবীর। বলো, কিছু বলবে? আমাকে তুমি বলছেন? আমাকে চেনেন নাকি? না, দেখে মনে হচ্ছে বাচ্চা মেয়ে, তাই। বাচ্চা না, আমি কলেজের ফার্স্ট ইয়ার। আর আমি কলেজ পাশ করেছি। তাহলে তো বড়ই হলাম তোমার চেয়ে। তবে যদি সত্যি অসুবিধা হয়, সরি, বলুন কি বলবেন? না, ঠিক আছে, তুমিই বলুন। হ্যাঁ, তুমিও তবে আপনি আগে করো না, অদ্ভুত লাগে শুনতে। ঠিক আছে, তাই হবে। আমার একটা কথা বলার ছিল, মানে একটা ইনফরমেশন আর কি, যদি কাজে লাগে। কি? গত পরশু রাতে দাদুর ঘরে চুরি হয়, বেশ কিছু টাকা চুরি যায়। আমার বাবাকে অজয় কাকা বলেছিল পুলিশে খবর দেওয়ার জন্য, কিন্তু তারপর আর জানি না। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। আমি আমার দাদাকে বলে দেবো এখন। আচ্ছা, দাদুকে কি সত্যি খুন করা হয়েছে? তাই তো মনে হচ্ছে। ওই দাদা আসছে। দাদা, কিছু পেলে? হ্যাঁ, একটা নড়ুন, এতে জমাট রক্ত লেগে আছে। আরে, যে চোর এসেছিল তাকে নড়ুন দিয়ে মেরেছিল আমার দাদু। চোর এসেছিল কবে? তুমি আসার একটু আগেই তুয়া বলছিল নাকি গত পরশু নাকি এসেছিল। কি চুরি গেছে? 20,000 টাকা। আচ্ছা দাদা, এই নরুনটাকে কি ল্যাবে পাঠাবে? না, নরুনটাতে যখন রক্ত লেগে আছে তখন খুনের হাতেও নিশ্চয়ই ব্যান্ডেজ থাকবে। আমাদের আপাতত চোখটা খোলা রাখতে হবে। আচ্ছা তুয়া, তুমি কি তোমার বাড়ির কোনো মেম্বারের হাতে কোনো দাগ বা কাটা দেখেছো? আমার বাড়ির কেউ কেন দাদুর ঘরে চুরি করবে? তুয়া, তুমি কি বুঝতে পারছো না যে তোমার দাদু খুন হয়েছেন, আর খুনটা করেছে তোমার পরিচিত কেউ? যদি কিছু জানো প্লিজ আমাদের বলো। আমি ঠিক কিনা জানি না, তবে আমি একজনকে হাতে হলুদ লাগাতে দেখেছি। কে? অদিতি পিসি। অদিতি পিসি মানে ওই তোমার পিসি ঠাম্মা কাবেরীর মেয়ে? হ্যাঁ, আমি গতকাল লক্ষ্য করেছি পিসি হাতে হলুদ লাগাচ্ছিল, কিন্তু পিসিকে আমার সন্দেহ হয় না। ঠিক আছে, তুমি যাও, পরে কিছু জিজ্ঞাসার থাকলে তোমার থেকে জেনে নেব। যাও, তুমি যাও। দাদা, তোমার কি মনে হয় যে অদিতি নিজের মামাকে খুন করবে? করতেই পারে। সম্পত্তি বড় বিষম জিনিস। অদিতি এখনো বিয়ে করেনি, হতেই পারে যে এই বিয়ে না করার কারণও এই সম্পত্তি ছিল। যেখানে সম্পত্তি থাকে সেখানেই তো সব রকমের গোলযোগ থাকে। কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এখানে সমস্ত গোলযোগের উপরে রয়েছে ইতিহাস। পলাশী যুদ্ধের আগে তৈরি জমিদার বাড়ি, কেন বারবার মনে হচ্ছে যে এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো রহস্য যা আমরা এখনো ছুঁতে পারিনি। মৃত্যুঞ্জয়, চলো এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। এক সেকেন্ড, এই নরুনটা নিন, এর মধ্যে একটু ব্লাড স্যাম্পেল আছে, দেখুন যদি কিছু করা যায়। ওকে, চলো। সন্ধেবেলায় অজয় জগন্নাথকে বলল, ছোড়দা, তুমি কি গোয়েন্দা ওই মৃত্যুঞ্জয় ব্যানার্জির সঙ্গে কথা বলেছিলে? হ্যাঁ, উনি তো বললেন উনি সন্দেহ করছেন এটা খুন। একটা বিষক্রিয়ার মাধ্যমে যে খুনটা হয়েছে, ওই পানের বাটা নিয়ে যাওয়া হয়েছে। ওনারা সন্দেহ করেছেন যে পানের বাটার মধ্যেই কেউ বিষ ইনজেক্ট করেছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা করবে কে? বাড়ির মধ্যে বাবাকে খুন করার চেষ্টা করবে, তাও সামান্য কটা সম্পত্তির জন্য? সম্পত্তিটা সামান্য নয় ছোড়দা, তুমি এতদিন ধরে চাষবাস করেও এই সম্পত্তির পরিমাণ বুঝতে পারোনি? হ্যাঁ, পেরেছি। জানি যে কয়েক কোটি টাকা সম্পত্তি আছে এই জমিদারিতে, কিন্তু সম্পত্তি তো কারো জীবনের থেকে বেশি দামি নয় রে বাবা। এটা তুমি ভাবছো, কিন্তু যে খুন করেছে সে কি ভাববে? ছাড়ো, আমার তো খারাপ লাগছে। সারা জীবন জুড়ে মামা সংঘর্ষ করেছে, আর
মৃত্যুর পরেও তার শরীর কাঁটা ছেঁড়া হবে। ওদিকে ঠিক সন্ধে নাগাদ পুলিশ স্টেশনে জমিদার বাবুর ফোন কল হিস্ট্রি বের করে জানা গেল জমিদার বাবু সব থেকে বেশি ফোন করতেন 3 জন মানুষকে, একজন উকিলবাবু, একজন সমরেশবাবু, আর সব থেকে কাছের বন্ধু 3য় জন ডাক্তারবাবু। ডাক্তারবাবুকে ফোন করে প্রায়ই তিনি ওষুধপত্র, তার শরীরের বিষয়ে কি করা উচিত নয় এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেন। উকিলবাবুর সঙ্গে কথা বলতেন জমি জমা সংক্রান্ত বিষয়ে, আর সমরেশবাবুর সঙ্গে যা কিছুই কথা বলতেন সবটাই পারিবারিক সংক্রান্ত বিষয়। আমি প্রথমে উকিলবাবুর সঙ্গে কথা বলতে চাই। আমার জানতে হবে জমি জমা সংক্রান্ত বিষয়ে উনি কাকে কি দিতে চেয়েছিলেন বা কতটুকু দিতে চেয়েছিলেন। রণ, চল। মৃত্যুঞ্জয় উকিলবাবুর সাথে কথা বলবো বলে বের হলো, কিন্তু মাঝপথে সিদ্ধান্ত বদল করে চলে এলো রায়বাড়িতে। তারপরে অরুণেশ রায়ের ঘরে আবার ঢুকে গেল। গিন্নিমা তখন ঘরের বাইরে বসে কাঁদছিলেন। গিন্নিমাকে বললেন, আপনি একবার ভিতরে আসুন ওই আলমারির চাবিটা নিয়ে। আমি ওনার আলমারিটা একবার খুলে দেখব। আপনি সঙ্গে থাকলে ভালো হয়। আমি আমি বলি কি, আমি বরং আমার বড় নাতনি আর ছোট নাতনিকে পাঠিয়ে দিচ্ছি। বেশ, তবে তাই করুন। কিছুক্ষণ পর চাবি নিয়ে তুয়া এবং সোম চলে এলো সেখানে। সোম বলল, এই নিন চাবি। এত আপনি আগে করতে হবে না, তুমি করেই বলো। আর তাছাড়া আমরাও তুমি করে বলবো, তোমরাও তুমি করে বলবে, তাহলে কথাটা অনেক সহজ হয়ে যাবে। চাবি নিয়ে তোমরা কি করবে? সেটা তো দেখতেই পাবে, আর সেটা দেখার জন্য তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। তারপরে মৃত্যুঞ্জয় আলমারিটা খুলতে থাকলো। আলমারির প্রত্যেকটা লকার খুলে দেখল, কিন্তু বিশেষ কিছুই সে দেখতে পেল না, শুধু একটা কাগজ ছাড়া। সেখানে তার জমিদারির অংশ এবং অবর্তমানে কাকে কিভাবে ভাগ করা হবে সেই বিষয়ে লেখা রয়েছে। রণ, এই পাতাটার আপাতত একটা ছবি তুলে রাখ, পরে এটা দেখা যাবে। দাও। মৃত্যুঞ্জয় আরও 4-5টা ভালো মতো দেখতে থাকলো। ঠিক সেই সময় ওর নজরে পড়ল কাঠের আলমারির মধ্যে সাজানো আছে একটা কাঠের খেলনা। খেলনাটা যুদ্ধের প্রতীক। মাঠের মধ্যে একটা সিপাই তলোয়ার তাক করে আছে একটা ইংরেজ মূর্তির দিকে। মুহূর্তের মধ্যে মৃত্যুঞ্জয়ের মাথায় বিদ্যুৎ খেলে গেল। সে মূর্তিটা বার করে আনলো। তারপর মূর্তিটার পায়ের কাছে দেখল বেশ কিছু নাম্বারিং করা, আর সাইডে একটা লক সিস্টেম। সেই লক ঘুরিয়ে নাম্বার চেঞ্জ করা যায়। মৃত্যুঞ্জয়ের কি মনে হতেই নাম্বার চেঞ্জ করে পলাশির যুদ্ধের সালটা দিল। কিছু হলো না। এরপরে ইংরেজি সালের বদলে শকাব্দে লিখে দিল 1679। সঙ্গে সঙ্গে তলোয়ারটা ঘুরে গেল, আর তলোয়ারের দিকে কিছু সংকেত নজরে পড়ল। অদ্ভুতভাবে কিছু চিহ্ন লেখা ছিল। এটা দেখে তো সোম মারাত্মক অবাক হয়ে গেল। ইউরেকা! এতদিন দাদুর ঘরে জিনিসটা দেখেছি, কখনো বুঝতে পারিনি এর মধ্যে কি আছে। এটা কি একটা লিপি? এটা কোনো লিপি নয়, এটা বাংলা ভাষা। তবে এটাকে বাম দিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাম দিকে পড়তে হবে, তাহলেই বোঝা যাবে। রণ, যেটা লেখা আছে সেটা কি ডান দিক থেকে বাম দিকে পড়তো দেখি? হ্যাঁ, তনু ছেড়ে ছাড়েনি সে, নবরূপেই ফিরে আসে। মাথায় তার ভূষণ শোভে, সেখানে আগে যাও। সেখান থেকে 21 হাতে হাসে সেজন চরম ক্ষোভে। সে স্থান থেকে গড়িয়ে যাবে হস্তি মাথার কোণ। খুঁজে পেলেও পেতে পারো নবাব রাজার ধন। এর মানে কি মৃত্যুঞ্জয়দা? বুঝতে পারছি না তুয়া, তবে এটুকু বুঝতে পারছি যে ধনসম্পত্তির জন্য তোমার দাদু খুন হয়েছেন। সেই ধনসম্পত্তি আসলে জমিদারের বিপুল ধনসম্পত্তি নয়, সেই ধনসম্পত্তি এই নবাব রাজার ধন। কিন্তু কেন সেই নবাব রাজা? আচ্ছা, পলাশির যুদ্ধের শকাব্দ, তাহলে সেই নবাব রাজা নবাব সিরাজদৌল্লা নয় তো? আচ্ছা, তাই যদি হয় রণদা, তাহলে তো এখানে কোনো গুপ্তধনের কথা লেখা, কিন্তু গুপ্তধনের কথা বাড়ির বড়রা জানবে না, এটা কি হতে পারে?
আমার মনে হচ্ছে সোমবাড়ির বড়রা সবাই সবাই সব কিছু জানে, কিন্তু কেউ কিছু বলতে চাইছে না। গিন্নিমা না জানলেও বাড়ির ছেলেরা নিশ্চয়ই জানে। গিন্নিমা আমাকে প্রথমেই বলেছিলেন যে রাত বিরেতে তোমার দাদু বাদশাহী ধনের কথা বলে ঘুম ভেঙে উঠে পড়তেন। আমার ধারণা উনি ওনার স্ত্রীকে কিছুই বলেননি, কিন্তু ওনার ছেলেরা এই বিষয়টা জানে। রনু, চল, এবার আমাদের বের হতে হবে। বাড়ির সবাইকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে হবে। চল। চলো। মৃত্যুঞ্জয় প্রথমে গোপালের ঘরে গেল। আসতে পারি গোপালবাবু? আসুন। আপনার আবার পারমিশন নেওয়ার প্রয়োজন আছে নাকি? যখন তখন চলে আসছেন। ঠিক বলেছেন, খুনি যখন অনুমতি নেয় না তখন গোয়েন্দা কেন অনুমতি নেবে বলুন তো? আরে বারবার খুন খুন কেন বলছেন? এখনো কি প্রমাণ হয়েছে এটা খুন? না, সেটা প্রমাণ হয়নি, কিন্তু কালকে সব প্রমাণ হয়ে যাবে। রিপোর্টটা একবার আসুক। আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। বলুন। আচ্ছা, আপনি আমাকে মিথ্যে কথা বললেন কেন? আপনার বড় দাদা অতুলকে তো কোনো কিছু দেওয়ার ভাবনা চিন্তায় আপনার বাবা করেননি, কারণ আপনার অতুল দাদা যখন পড়াশোনা করেছে ঠিক সেই সময়তেই তার ভাগের সম্পত্তি সে পেয়ে গিয়েছিল। হ্যাঁ, তো তাই বলে কি বাবা নতুন করে কোনো সম্পত্তি তাকে দিতে পারেন না? না না, নিশ্চয়ই পারেন। দেখুন, আমি যদি আপনার অতুলদার সঙ্গে বাই ফোনে কথা বলতাম তাহলে হয়তো আপনার এই কথাটাতে কনভিন্স হয়ে যেতাম, কিন্তু আমি তো অতুলদার সঙ্গে কথা বলিনি। আমি আপনার বাবার যে উইলটা করার কথা ছিল সেটা দেখে ফেলেছি। সেখানে আপনি যে বিঘা জমিটার কথা বললেন সেটা কিন্তু অতুলদার ভাগে নেই, বরং আপনার মায়ের ভাগে রয়েছে। আর যেহেতু আপনারা দুই ভাই, তাই আপনার মায়ের অবর্তমানে সেটা আপনিই পাবেন। আমার মনে হয় না সেই জমি নিয়ে আপনি বিবাদ করতে বাবার কাছে গিয়েছিলেন। তাহলে আপনাদের বিবাদটা সে রাত্রে কী নিয়ে হয়েছিল জানতে পারি? দেখুন, নতুন করে কোনো মিথ্যে কথা বলবেন না, যেটা সত্যি সেটাই বলুন। আপনাদের এই বাড়িতে একটা গুপ্তধনের কথা আছে, সেটা কিন্তু আমি জেনে গেছি, তাই মিথ্যে বলে আর কোনো লাভ হবে না। আসলে গুপ্তধনটা কোথায় আছে সেটা আমি বাবার থেকে জানতে চেয়েছিলাম। বাবা বললেন গুপ্তধনটা কোথায় আছে সেটা জানতে গেলে নাকি কি সব ধাঁধা জানতে হবে, ইতিহাস জানতে হবে, পুরাণ জানতে হবে। তখনই ঝগড়া লেগে গেল। আমি আপনাকে প্রথমেই গুপ্তধনের বিষয়টা বলতে চাইনি, কারণ এটা আমাদের পারিবারিক বিষয়, তাই মিথ্যে করে বানিয়ে বলেছিলাম। আপনি তাহলে কখনো ধাঁধাটা দেখেননি বলছেন? না। তবে দেখে নিন। ধাঁধাটা হলো এইটা। রণ, তোর মোবাইল ফোনের ভিডিওটা আর ছবিটা একবার দেখা তো। রণ মোবাইল থেকে ভিডিও এবং ছবি দুটোই দেখালো। সবটা দেখার পরে গোপাল অবাক হয়ে বলল, এতদিন ধরে ধাঁধাটা ঘরের মধ্যেই ছিল, আমরা কেউ বুঝতে পারিনি। আর কি আপনার কিছু জানার আছে? হ্যাঁ, এই গুপ্তধনের বিষয়ে আপনারা কতটুকু জানেন? আরে দেখুন, আমি শুধু জানি এই গুপ্তধন সিরাজদৌল্লার, এর বেশি আমি কিছু বলতে পারবো না। তাছাড়া আপনি তো আমার বাবার মৃত্যুর রহস্য সমাধান করতে এসেছেন, সেখানে গুপ্তধন নিয়ে প্রশ্ন করছেন কেন আমি বুঝতে পারছি না। আমার যা বলার আমি বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু আমি জানি না। ভাই হয়তো জানতে পারে। আরে আমি তো এইমাত্র শুনলাম সবটা সোমের মুখে। আমি সত্যি কিছু জানি না, যে মানে কি গুপ্তধন কি, মানে কিছুই জানি না। তবে পিসি হয়তো জানতে পারেন, কারণ উনি তো বাবার সঙ্গে সব রকম কথাবার্তাই বলতেন। ঠিক আছে, আমি ওনার কাছ থেকে জেনে নেব। মৃত্যুঞ্জয় যখন দোতলা থেকে নেমে একতলার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে একটা তীর ছোঁড়া হয়। ঠিক সেই সময় মৃত্যুঞ্জয়ের জামার কাপড়ে একটা প্রজাপতি বসায়। মৃত্যুঞ্জয় একটু ঝুঁকে পড়াতে বেঁচে যায়। রণ চিৎকার করে ওঠে, দাদা, তুমি ঠিক আছো? হ্যাঁ, তীরটা কান ঘেঁষে বেরিয়েছে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে কাবেরীর চিৎকার শুনতে পাওয়া গেল। কাবেরীর চিৎকার শুনে ছুটে এলো মৃত্যুঞ্জয়, রণ আর তুয়া। কাবেরী বুকে হাত দিয়ে ছটফট করতে করতে চোখের সামনে জ্ঞান হারালো। কিছুক্ষণ পর রায় পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে হাজির হলো। এলো ডাক্তারবাবুও। ডাক্তারবাবুর নতুন করে আর কিচ্ছু বলার ছিল না। তিনি কাবেরীকে দেখেই বললেন হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু লক্ষণ সেই অরুণেশবাবুর মতোই, বিষ প্রয়োগে। দয়াপদ লাহিড়ী এসে বলল, আমাদের কিছু করার নেই, এই বডিটাও পোস্টমর্টেমে নিয়ে যেতে হবে। গোপাল বিষ দৃষ্টিতে মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে বলল, আপনি যেদিন থেকে এসেছেন সেদিন থেকে আমাদের বাড়িতে একটার পর একটা অঘটন ঘটছে।
আমার উপর দোষ চাপিয়ে লাভ নেই গোপালবাবু। একদিনে আপনাদের বাড়িতে জোড়া খুন হয়েছে, আপনারা নিজেরা হাত তুলে নিতে পারেন না। বর্দা দোহাই, তোরা থাম, আমার আর মাথা কাজ করছে না। অদিতি মায়ের দেহ নিয়ে স্থবিরের মতো বসে রইল। মৃত্যুঞ্জয় ভালো করে দেখল অদিতির আঙুলের কাটা জায়গাটা খুব ধারালো কিছু দিয়ে সেখানে কাটার দাগ। মৃত্যুঞ্জয় মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি অদিতি এই সব কিছুর মূলে? মাকে কেন শেষ করে দিল? তাহলে কি মা কিছু জানে? আমি ভাবতেও পারছি না, আমার মাথাটা কেমন ঘুরছে। কিন্তু অদিতির আঙুলের কাটা দাগটা দেখে তো মনেই হচ্ছে যে এটা নরুনে কাটা দাগ। কিভাবে কি হলো বলো তো মৃত্যুঞ্জয়দা? বুঝতে পারছি না, সবটা কেমন জট পাকিয়ে গেছে। তবে এটুকু বুঝতে পারছি, গুপ্তধনের রহস্যের প্যাঁচ খুললেই অন্য সবগুলো এক এক করে খুলে যাবে। আচ্ছা, তুমি আর সোম চারদিকটা নজর রেখো, বুঝলে? আমরা একবার উকিলবাবুর বাড়ি যাই, ওনার সঙ্গেও কথা বলাটা দরকার। রাত্রেবেলায় উকিলের সঙ্গে কথা বলে রন আর মৃত্যুঞ্জয় বাড়ি ফিরছে। রনও বলল, দাদা, তোমার কাকে সন্দেহ হচ্ছে? অদিতিকে? হ্যাঁ, তা কিছুটা হচ্ছে। আমার কিন্তু গোপাল দাকে সন্দেহ হয়। ওই ত্যায্য করবে বলেছে বলেই বোধ হয়। হতেও পারে, কিছুই এখনো বলা যাচ্ছে না রে। মেঘের আড়াল থেকে ওরা তীর ছুঁড়ছে তো, তাই। আমাদের ভালোই মুরগি করছে বলো। সেই মুরগিই হলাম। ঠিক সেই সময় একটা দড়ি মৃত্যুঞ্জয়ের পা লেগে আটকে যায়, আর ঠিক সেই দড়িটা মৃত্যুঞ্জয়কে নিয়ে গাছের ওপরে বিঁধে যায়। অর্থাৎ মৃত্যুঞ্জয় পা ওপরে মাথা নিচে করে ঝুলতে থাকে। রণবীর দাদাকে ছাড়ানোর জন্য পকেট থেকে একটা ছুরি বার করে, কিন্তু ঠিক সেই সময় আরও কিছু লোক পেছন থেকে রণকে ঘিরে ধরে আর চোর চোর চিৎকার করতে থাকে। চোর চোর চোর! এই এই আপনারা কারা? আমাদের এইভাবে বাঁধছেন কেন? কেন রোজ রোজ রাতের বেলা মুরগি চুরি করে পালানো? আজকে ফাঁদ পেতেছিলাম, সেই ফাঁদে ধরা পড়েছো। শান্ত হন। দেখুন মাসিমা, আমরা চোর নই, প্লিজ শান্ত হন। চোর নয় তো কি? তোমাদের এই জায়গায় আগে তো আমি দেখিনি, আর তোমরা এই জায়গাটাতে তখন থেকে ঘুরঘুর করছিলে, সেটাও আমি দেখেছি। ধরা পড়ে এখন অন্য কথা বলছো? বেশ, আমাদের পুলিশের হাতে তুলে দিন, তাহলে সবটা জানতে পারবেন। পুলিশ কেন? পুলিশের সঙ্গে তোমাদের লোক আছে বুঝি? দেখো, আমরা গ্রামের মেয়ে বউরাই তোমাদের শাস্তি দেব। তোমাদের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গোটা গ্রামে ঘোরাবো, তবেই আমার নাম খেমতি দাসী। দেখুন, আমি কিন্তু বারবার বলছি আমরা চোর নই। আমি মৃত্যুঞ্জয়, আমার ভাই রণবীর। আমরা পুলিশ স্টেশনে কাজে গিয়েছিলাম, তারপর উকিলবাবুর বাড়ি থেকে ফেরার পথে এখানটায় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম, তাই দাঁড়িয়েছিলাম। চুপ করো বেয়াদব ছেলে কোথাকার! এই পল্লী গায়ে দাঁড়িয়ে তোমরা আলোচনা করছিলে? দেখুন, আমার দাদাকে আর আমাকে ছেড়ে দিন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আবার ভয় দেখাচ্ছ? ওদের ছেড়ে দাও। জলৎগম্ভীর স্বরে বললেন সমরেশ মজুমদার। আগে কর্তা আপনি? হ্যাঁ, ওরা দুজন আমার পরিচিত লোক, এই রায়বাড়ির অতিথি। ওদের ছেড়ে দাও। আচ্ছা। সমরেশবাবু মুচকি হেসে চলেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় মৃত্যুঞ্জয় বলল, মিস্টার মজুমদার, আপনার সঙ্গে আমাদের একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, আপনি কি শ্মশান থেকে ফিরলেন? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো অরুণেশের বডি থানা থেকে ছাড়লো, তারপর দাহ করতে তো সময় লাগবে। তাও চেনা পরিচিত বলে তাড়াতাড়ি হয়েছে। আর কাবেরীর বডি তো কাল দুপুরের আগে পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। বুঝতে পারছি আপনার মনটা বিষণ্ণ। সেইটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, তোমরা ডিনার করেছো নাকি সারাদিন ঘোরাই হচ্ছে কেবল? না, করা হয়নি। বেশ, তাহলে চলো আমার বাড়িতে, রাত্রের খাবারটা খেয়ে নেবে। সকালবেলাতেই আমার বাড়ির রাঁধুনি রেঁধে দিয়ে চলে যায়, আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। আজ আমার আর খাওয়ার ইচ্ছে নেই, আমি এক গ্লাস শরবত খাবো মাত্র। বিষয়টা কিছুতেই মানতে পারছি না, তার থেকেও বেশি মানতে পারছি না
দুজনের এই ময়না তদন্তের ব্যাপারটা। মৃত্যুগুলো যদি স্বাভাবিক হতো তাহলে হয়তো মানতে পারতাম, তবে আইনের উপর তো কারো হাত নেই। চলুন। রাত্রে খাওয়া দাওয়ার পর সমরেশবাবু জিজ্ঞাসা করলেন, বলো, কি জানতে চাও? নবাবের ধনটা তো সিরাজউদ্দৌলার গুপ্তধন, তাই না? হ্যাঁ, সিরাজউদ্দৌলার গুপ্তধন যা রায়বংশের কাছে গচ্ছিত আছে, এমনটাই তো আমি শুনেছিলাম বাবার কাছে, আমার দাদুর মুখেও। আমার দাদু ছিলেন জমিদার বাড়ির নায়েব। সেই থেকেই আমার বাবা, আমাদের সঙ্গে ওই বাড়ির একটা আলাদাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে পারো। এই যে গুপ্তধনটা, এটা কি করে রায়বাড়িতে এলো? বলছি। 1757 সালে পলাশির যুদ্ধ হয়। এই সময় নবাব সিরাজউদ্দৌলা ভেবেছিলেন মির্জাফর তার হয়ে যুদ্ধ করবেন। তাই যুদ্ধের আগে মির্জাফরকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন যে তিনি নবাবের পক্ষে যুদ্ধ করবেন আর ইংরেজ সেনাবাহিনীকে পরাজিত করবেন। যুদ্ধ শুরুর আগে নবাব তার কোষাগারের কিছু অর্থ তার অনুগত বিশ্বস্ত সেনাপতি মীর মদনকে দিয়েছিলেন। মীর মদন এই যুদ্ধের কি ফলাফল হতে পারে সেই আশঙ্কা করে তিনি সেই ধনরাজি তুলে দিয়েছিলেন রায়বংশের পূর্বপুরুষ রথীন্দ্রনাথ রায়ের হাতে। এই বিপুল সম্পদ ধনরাশি রথীন্দ্রনাথ রায়ের হাতে তুলে দেওয়ার আগেই রথীন্দ্রনাথ গীতা ছুঁয়ে শপথ বাক্য পাঠ করেছিলেন যে এই ধনসম্পদ দেশের হিতকাজে ব্যবহৃত হবে এবং কোনো অবস্থাতেই এই ধনসম্পদ ইংরেজদের হাতে তুলে দেওয়া যাবে না। এরপর যুদ্ধ শুরু হয়। যুদ্ধের পর মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলা হেরে যান। নবাব তখন ভাবেন তিনি পালিয়ে যাবেন এবং পরে শক্তি সঞ্চয় করে আবার যুদ্ধ করবেন, কিন্তু তিনি পালিয়ে যেতে পারেননি। সমস্ত পোশাক পরিবর্তন করলেও জুতো জোড়া পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন সিরাজ, আর তার জন্যই তিনি ধরা পড়ে যান। ধরা পড়ার পর তার সঙ্গে কি কি করা হয়েছিল এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল সেটা তো ইতিহাসের পাতাতেই রয়েছে। সেই থেকেই রায় পরিবার নবাবের সেই গুপ্তধনের রক্ষক হয়ে উঠল। তারা নবাবের সেই গুপ্তধনকে এমন একটা জায়গায় রক্ষিত করে রাখল যে কাকপক্ষীতেও তা টের পেল না। শুধু সেই গুপ্তধনের কাছে পৌঁছানোর রাস্তা হিসেবে রেখে দিল একটা ধাঁধা, আর সেই ধাঁধা ও সাংকেতিক উপায় লিখে রাখা হলো। পরিবারের বড় ছেলের কাছেই সেই ধাঁধা থাকত। এরপর প্রজন্মের পর প্রজন্ম কেটে যায়, আর এক সময় অরুণেশের হাতে এসে পড়ে গুপ্তধনের সেই ধাঁধা। কিন্তু অরুণেশবাবু তো বড় ছেলের ছেলে না? হ্যাঁ, বড় ছেলে ছিলেন বিজিতেশ রায়। তিনি অনেক বছর আগে স্ত্রীর সঙ্গে নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা যান। শুধু বেঁচে থাকে তার একরত্তি সন্তান। তারপরে সেই ধাঁধা গিয়ে পৌঁছয় অরুণেশের হাতে। বুঝলাম। আচ্ছা মৃত্যুঞ্জয়, এই গুপ্তধনের বিষয়টা তোমাকে কে বলল? গোপাল না জগাই? কেউ না, আমি একটা ধাঁধা পেয়েছি। ধাঁধা পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। কোথায়? অরুণেশবাবুর লকারে। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। রণ, একবার দেখা। রণ মোবাইল থেকে ছবিটা দেখালো। কিন্তু এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। সাংকেতিক কোনো লিপিতে লেখা আছে নাকি? না কাকু, এটা ডান দিক থেকে পড়তে হবে। কই দেখি। হ্যাঁ, তাই তো, কিন্তু আমার তো কিছু মাথায় আসছে না। তোমরা কিছু বুঝতে পারলে? দেখো, আমি একটা কথা বলি, যাই করবে সাবধানে করো কিন্তু। আমি অরুণেশকেও এটাই বলতাম। আচ্ছা, কাবেরী পিসি কি এই গুপ্তধনের বিষয়ে জানতেন? হ্যাঁ, ও এই গুপ্তধনের বিষয়ে জানার জন্য ভীষণভাবে উদ্গ্রীব ছিল। কিন্তু ওই যে অরুণেশ বলতো পুরাণ ইতিহাস জানতে হবে, তখন মুখটাকে বেঁকিয়ে বাংলার পাঁচ করে ঘুরে বেড়াতো। আচ্ছা, আপনি এখানে একাই থাকেন? না, আমার ছেলে বউ সবাই আছে শহরে। ছেলে আসে তো মাঝে মাঝে। আমার ছেলের সঙ্গেই তো তুয়ার বিয়ে ঠিক হয়ে আছে। আচ্ছা, তাহলে উঠি এবার কাকু। হ্যাঁ হ্যাঁ, এসো। বাড়িতে এসে সারা রাত ধরে ভাবনা চিন্তা করতে থাকলো মৃত্যুঞ্জয়। রাত্রের দিকে ছড়ার প্রথম দিকটার জটটা একটু একটু করে খুলতে থাকলো। জায়গাটা আসলে কোথায় সে একটু একটু বুঝতে পারলো। ভোরের দিকে তার চোখটা লেগে গেল। বেলা 11টার দিকে তার ঘুম ভাঙল।
তারপরে পিসিমার বাড়িতে খাওয়া দাওয়া করে স্নান করে সে রণবীরকে নিয়ে ঘুরতে গেল। দাদা, আজ রায়বাড়ি যাবে না? না, গতকাল রাত্রে একটা বডি দাহ হয়েছে, আবার আজ বেলায় একটা বডি হাতে পেয়েছে। দাহ হতে হতে দুপুর কি বিকেল হবে। ওদের এই বেলাটা একটু সময় দেওয়া উচিত। সন্ধ্যের দিকে না হয় যাওয়া যাবে। কিন্তু বডি দেখে তাদের চোখ মুখ দেখলে তো তুমি বুঝতে পারতে যে দুটো খুনের পিছনে কার হাত আছে। সেটা তো আমি এখান থেকেও বুঝতে পারবো। তার মানে? কাল আমি একটা ছোট্ট ক্যামেরা ওদের ডাইনিংয়ে সেট করে এসেছি, আর তুয়া সোমকে তো বলেইছি নজর রাখতে। তাই এই বেলাটা আর যাবো না, তার চাইতে একটু ঘুরি। ধাঁধাটা ডিকোড করতে পারলে তুমি? কিছুটা। যেমন? এখন না, পরে বলবো। এখন কেন নয়? পিছন ফিরে দেখ, দুজন লোক সেই পিসির বাড়ি থেকেই আমাদের ফলো করছে। ও আচ্ছা, এবার বুঝলাম। এই কারণে সকাল থেকে তুমি একবার এর বাড়ি, একবার ওর বাড়ি, একবার কলেজ, একবার ক্যাফে এই করে ঘুরে বেড়াচ্ছ, তাই তো? ওরা আসলে আমাকে ফলো করছে কারণ ওরা ভাবছে গুপ্তধনের জায়গাটা কোথায় সেটা আমি বুঝে ফেলেছি, আর আমি এখন বোধহয় সেখানেই যাচ্ছি। আর আমার কাজ হলো ওদেরকে বিভ্রান্ত করা, বুঝলি? এখন তাহলে কোথায় যাব? কোথাও না, বেশ কয়েকটা মন্দির আছে এখানে, সেগুলো আগে ঘুরবো। তারপর দুপুরে কোনো রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে পিসিমার বাড়ি চলে যাব। চলো, তুমি পারো বটে। মৃত্যুঞ্জয় আর রণবীর সেদিন জিয়াগঞ্জের বিভিন্ন অলিগলি, পুরনো মন্দির আর ঘাটে মাঠে ঘুরে বেড়ালো। একসময় তাদের পেছনে জোঁকের মতো পড়ে থাকা সেই মানুষ দুটোর মধ্যে একজন পকেট থেকে ফোন বার করে বলল, বস, এরা তো কোথাও যাচ্ছে না, এমনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, গান গাইছে, বাঁশি বাজাচ্ছে, খাচ্ছে, ভিখারিকে পয়সা দিচ্ছে, এইসব করে বেড়াচ্ছে। তোরা নজরটা রাখ, তোদেরকে যেটা বলেছি সেটার জন্যই তোরা টাকা পাবি, অন্য কিছুর জন্য নয়। কিন্তু বস, বললাম তো। কিছুক্ষণ পর রণবীর আর মৃত্যুঞ্জয় পিসির বাড়ি চলে গেল। তারপরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে ওরা আবার যখন পথে বেরোলো তখন লক্ষ্য করলো সকালে থাকা লোক দুটো এখনও তাদের পিছু করছে। মৃত্যুঞ্জয় তারপর রায়বাড়িতে গিয়ে উঠল। রায়বাড়িতে তুয়া আর সোম মুখ ভার করে বসেছিল। মৃত্যুঞ্জয় আর রণবীরকে দেখে তারা এগিয়ে এলো। তুয়া বলল, বাবা ফোন করে বলল পিসি ঠাম্মার দেহ দাহ হয়ে গেছে, তবে সবাই চলে এলেও বাবা, অদিতি পিসি আর অজয় কাকা এখনও শ্মশানেই রয়েছে। শ্মশান বন্ধুদের খাইয়ে তবেই আসবে। আচ্ছা, আমরাও তাহলে পরে আসবো। তারপরে বেরোনোর একটু আগে মৃত্যুঞ্জয় রণবীরকে বলল, জানলা দিয়ে তাকিয়ে দেখ, আমরা রায়বাড়িতে ঢুকছি দেখে ওরা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। তার মানে কি ওরা রায়বাড়িরই লোক? তেমনটাই তো মনে হচ্ছে। রায়বাড়ির কেউ ওদেরকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে, যাতে ওরা 24 ঘন্টা আমাদের পিছনে নজর রাখে, আর আমরা গুপ্তধনের কাছাকাছি পৌঁছেছি কিনা সেটা হেড অফিসে জানিয়ে দেয়। কিন্তু কেন গোপালবাবু? সেটা জানতে গেলে আমাদের এবার ঘোল খাইয়ে ওদের ধরতে হবে, আর ওদের পেট থেকে কথা বের করতে হবে। আচ্ছা শোন, তুই রায়বাড়ি থেকে বেরিয়ে যা, আমি পিছন দিকের গেট দিয়ে যাচ্ছি। তুই বেরিয়ে ফোন করে বলবি যে হ্যাঁ দাদা, তুমি ওখানেই থাকো, আমি বরং যাচ্ছি যেখানে যাওয়ার। কথাটা একটু জোরে জোরে বলবি, যাতে ওরা শুনতে পায়। তাতে ওরা তোর পিছু করবে, আর আমি পিছন গেট দিয়ে যাব, তারপর ওদেরকে ধরবো। ওকে? ওদেরকে ধরলেই জানা যাবে যে কে ওদেরকে আমাদের পিছনে লাগিয়েছে। ঠিক আছে, আমি তাহলে যাই। বাট বি কেয়ারফুল। মৃত্যুঞ্জয় যেমনভাবে বলল সেই রকমভাবে পেছনের গেট দিয়ে দুজন মুখোশ পরা লোককে ধরে ফেলল এবং তারপরে তাদের পেটাতে শুরু করলো। বল, তোদের কে পাঠিয়েছে? বল। বলছি আমাদের বস পাঠিয়েছে। কে বস? কালুয়াদা। কালুয়াদা কে? এখানকার ডন। এখানে একটা ছোট্ট পানের দোকান খুলতে গেলেও কালুয়াদাকে টাকা দিতে হয়। ভালোই ভালোই আমাদেরকে ছেড়ে দাও, না হলে খোকা তোমাদের অবস্থা এমন হবে যে তোমাদের বাড়ির লোকও তোমাদের মুখ দেখে চিনতে পারবে না। আবার হুমকি দিচ্ছিস? তবে রে।
রণবীর দুটো গুন্ডার মধ্যে মোটা মতো একজনকে ধরে পেটাতে লাগলো। রোগামতো গুন্ডাটাকে ধরে রেখেছিল মৃত্যুঞ্জয়। হঠাৎ সে খেয়াল করলো একটা কালো রঙের গাড়ি একটু তফাতে এসে দাঁড়ালো, আর তারপরে সেই গাড়ি থেকে একজন বন্দুক তাক করলো রণবীরের দিকে। দাদা সরে দাঁড়াও! গুলিটা মৃত্যুঞ্জয়ের গা ঘেঁষে বেরিয়ে গেল। গুন্ডাগুলো পালিয়ে গেল। এখন রণবীর কাকে ফোন করবে বুঝতে না পেরে ফোন করলো সমরেশ মজুমদারকে। কিছুক্ষণের মধ্যেই সমরেশবাবু গাড়ি নিয়ে চলে এলেন আর মৃত্যুঞ্জয়কে হাসপাতালে ভর্তি করলেন। হাসপাতালে মৃত্যুঞ্জয়কে দেখতে এলো পুলিশ অফিসার দয়াপদ লাহিড়ী। অফিসার মৃত্যুঞ্জয়কে বলল, গুলিটা যারা করেছে তারা বসের লোক। এই বসটা কে? নাম কৃষ্ণমাণিক সেন, সবাই কালুয়া বলে ডাকে। আন্ডারওয়ার্ল্ডে যতগুলো কাজ হয় সব রকমের কাজে এই লোকটা সিদ্ধহস্ত। স্মাগলিং থেকে শুরু করে রত্ন পাচার, কোনো কিছুতেই এর জুড়ি মেরা ভার। পুলিশ তাহলে একে ধরছে না কেন? গভীর জলের মাছ, আমরা অনেক চেষ্টা করেও একে ধরতে পারিনি। তোমরা যেমন আজকে দুজন সাগরেদকে ধরেছিলে, সেরকম আমরাও বিভিন্ন সময়ে এই বসের কোনো না কোনো লোককে পাকড়াও করেছি। কিন্তু ঠিক টাইমে কোনো না কোনো গাড়ি এসে তাদের তুলে নিয়ে চলে যায়। পুলিশের গাড়ির সামনে এমনভাবে আটক করে যে বাকিরা পালিয়ে যায়, ঠিক যেমনটা আজ হলো। তার মানে আপনি বলতে চাইছেন অফিসার যে এদের টাইমিং যেমন পারফেক্ট তেমনই স্ট্রং নেটওয়ার্ক, তাই তো? সেটাই তো দাঁড়াচ্ছে। দেখো, তোমরা একটু সাবধানে থেকো। আমরা সত্যিই তোমাদের নিয়ে চিন্তিত। আর যদি সময় মতো সমরেশবাবু না গিয়ে পৌঁছাতেন তাহলে কত বড় যে একটা কেলেঙ্কারি হতো। ওরা চলে যাওয়ার পরে রণবীর বলল, দাদা এই কৃষ্ণমাণিক সেনটাকে, এই কি তাহলে আসল মেঘনাথ? আমারও তেমনই মনে হচ্ছে, বুঝলি। এই কৃষ্ণমাণিক সেন মুখোশের আড়ালে থেকে খুনগুলো করেছে, আর খুনের কারণ তো খুবই ক্লিয়ার, গুপ্তধন। শোন, আমার শরীরটা এখন ভালো আছে, চল ওঠা যাক। এই এখন এত রাত্রে কোথায় যাবে? আজকে রাতটা একটু রেস্ট নাও, কাল সকালে। না, আমি এখন তোমার কথা কিচ্ছু শুনবো না। কাল সকালে আমরা এখান থেকে যাব, আর আমি হাসপাতালে তোমার পাশেই থাকছি, তাই চিন্তা করার কিছু নেই। বলছি, একবার তোমাদের বিরক্ত করতে এলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন না কাকাবাবু। তোমার পিসিমার বাড়ি থেকে তো রায়বাড়ি অনেকটাই দূর। আমি বলছি কি, যতদিন না এই কেসটার কোনো একটা সমাধান হচ্ছে, তোমরা তো আমার বাড়িতেই থাকতে পারো, যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে। তেমন কোনো ব্যাপার নেই, যদিও এই কেসের কনক্লুশনে পৌঁছতে আমাদের বেশি সময় লাগবে না, আর হয়তো ওই একটা দিন কি দেড় বেলার ব্যাপার। ঠিক আছে, আপনি যখন বলছেন কালকে সকালে না হয় আপনার ওখানে যাব। বেশ। পরদিন সকালে হাসপাতাল থেকে ছুটি করানোর পর রণবীর আর মৃত্যুঞ্জয় দুজনে মিলে সমরেশ মজুমদারের বাড়িতে গেল। সমরেশবাবু নিজে তাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। আপনি আজকে জানি রায়বাড়ি? যাব পরে। তারপর তোমরা বলো, তোমরা কোথায় কোথায় ঘুরলে এখানে? ওই জিয়াগঞ্জের পথে ঘাটে। আজকে একটা নবগ্রহ মন্দির দেখলাম, তার পাশে একটা দুর্গা মন্দিরও ছিল। হ্যাঁ, ঠিকই দেখেছ, ওটা রায় পরিবার প্রতিষ্ঠিত। রথীন্দ্রনাথ রায় সেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে ওটা দুর্গা মন্দির নয়, সতী মায়ের মন্দির। দুর্গা হলেন অসুর দলনী। সতী যদিও বাবার ঘরে যাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের সঙ্গে ঝগড়া করার সময় রাগ করে নিজের দশমহাবিদ্যা রূপ মহাদেবকে দেখিয়েছিলেন, তবে সতী কিন্তু নিজে কখনো অসুর দমনকারী দুর্গা বা কালী রূপ ধারণ করেননি। প্রতিনিন্দায় একজন স্ত্রী কি কি করতে পারে, একজন নারী কিভাবে তার সবটুকু উজাড় করে দিতে পারে সতীরূপে, তিনি তাই আমাদের সামনে দেখিয়েছিলেন। নবগ্রহ মন্দিরটা সতী মায়ের মন্দিরের পাশে কেন? আমি তো যতদূর জানি সতী মায়ের মন্দিরের পাশে ভৈরবের মূর্তি থাকে। ঠিকই বলেছ। আসলে সতীর দেহত্যাগের পর যেখানে যেখানে সতীপীঠ তৈরি হয়েছে সেখানে সেখানে ভৈরব রয়েছেন। তবে রথীন্দ্রনাথ রায় এই সতী মন্দিরটা নিজের ইচ্ছায় তৈরি করেছিলেন। মন্দিরের ভেতরে গেলে দেখবে দেবী সেখানে দক্ষরাজের দিকে আঙুল তুলে রোষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন অবধি দেবী দেহত্যাগ করেননি, তাহলে দেবাদিদেব মহাদেব আসবেন কি করে? আর আমাদের সনাতন শাস্ত্রমতে গ্রহই বলো আর সময়ই বলো, সবই সেই আদ্যাশক্তির চরণতলে পড়ে থাকে। তাই নবগ্রহের মন্দিরের পাশেই সতী মায়ের সেই মন্দির তৈরি করা হয়েছে।
এটা রাজাদের একরকম খামখেয়ালিপনা বলতে পারো। সতী মন্দির থেকে বেশ কিছুটা গেলে আছে বাগান বাড়ি। শখের নানা গাছ দিয়ে সেই বাগান বাড়ি তৈরি করেছিলেন জমিদার মশাই। একসময় সেখানে বাইজি নাচও হতো। আচ্ছা, ভালো কথা, তোমরা কিরিটেশ্বরী দর্শন করেছো? না, করা হয়নি। তবে কাকাবাবু, আমি শুনেছি যে ওই কিরটেশ্বরীর সঙ্গে নাকি মির্জাফারের একটা কিংবদন্তি জড়িয়ে রয়েছে। ঠিক শুনেছ রণবীর। বিশ্বাসঘাতকতা যারাই করে তাদের পরিণাম শেষকালে খুব ভয়ানক হয়। ইতিহাসের বলো, পলাশির যুদ্ধ বলো, যারা যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের মৃত্যুটাও সেই রকমই হয়েছিল। মির্জাফরের হয়েছিল কুষ্ঠরোগ। সে সময় আরোগ্য লাভের জন্য তিনি দেবীর চরণামৃত পান করতেন। আচ্ছা কাকাবাবু, আপনার কি মনে হয় গুপ্তধনটা কোথায় থাকতে পারে? গুপ্তধন কোথায় থাকতে পারে সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আমি নিজেই খোকাদের ডেকে সব বলে দিতাম। ওরা আর এত হন্যে হয়ে খুঁজতো না। আজ ছোট খোকা এসেছিল, আমাকে অনেক কিছুই জিজ্ঞাসা করছিল। আমি এই বিষয়ে কিছু জানি কি না, কিন্তু সত্যিই তো অরুণেশ আমাকে এ বিষয়ে কিছুই বলেনি। কাকাবাবু, আপনি এই জমিদার বাড়ির অলিগলি সব জানেন, তাই না? হ্যাঁ, তা তো জানি। ছোট থেকে এখানেই বেড়ে উঠেছি। কেন বলো তো? আচ্ছা, আপনি কি ধাঁধাটা শুনে কিছুই বুঝতে পারছেন না কাকাবাবু, যে কোন জায়গাটা হতে পারে? কোনো আইডিয়া আসছে না আপনার মাথায়? কিছুটা বুঝতে পারছি, তবে সবটা বুঝতে পারছি না। সমরেশবাবু যখন এই কথাটা বললেন, ঠিক সেই সময় সমরেশবাবুর বাড়ির পেছনে কেউ একটা বড় ঢিল ছুঁড়ল, আর ঢিলটা গিয়ে লাগলো সমরেশবাবুর মাথায়। মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। সমরেশবাবু চিৎকার করে উঠলেন। মৃত্যুঞ্জয় আর রণবীর দুজনেই বাইরে গিয়ে দেখল একটা কালো মতো গাড়ি বেরিয়ে গেল। মৃত্যুঞ্জয় গাড়িটা চিনতে পারল। কালকে এই গাড়িটা থেকেই তাকে গুলি করা হয়েছিল। মৃত্যুঞ্জয় আর রণবীর ঘরে গিয়ে সমরেশবাবুর মাথায় ব্যান্ডেজ করতে থাকলো। রণবীর বলল, কাকাবাবু, আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। পরবর্তী টার্গেট আপনি। আমার মনে হচ্ছে রায় পরিবারের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটা মানুষকেই ওরা টার্গেট করছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কাকাবাবু গুপ্তধনের কথাটা বলার পরেই আঘাতটা পেল। আমার মনে হচ্ছে যারা টার্গেট করছে তারা গুপ্তধনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদেরকেই টার্গেট করছে। অরুণেশবাবু, তার বোন কাবেরী, এরা কম বেশি গুপ্তধনের হদিস চেনে থাকতে পারে, সেই কারণে তাদেরকে মেরে ফেলা হলো। অন্যদিকে কাকাবাবু দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে, তাই তিনিও গুপ্তধন বিষয়ে কিছু জানতে পারেন ভেবে তাকে টার্গেট করা হচ্ছে। আমার মনে হচ্ছে যারা টার্গেট করছে তারা ওই গুপ্তধন পেতে চায়, আর সেই কারণেই খুনগুলো হচ্ছে। ঠিক সেই সময় মৃত্যুঞ্জয়ের ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে অফিসার বলল, ময়না তদন্তের রিপোর্ট চলে এসেছে। অরুণেশ বাবুরটা এসেছে, কাবেরী দেবীরটা এখনো আসেনি। আর নরুনের যে রক্তটা লেগেছিল তার রিপোর্টে এসেছে। আমি সব তোমাকে সেন্ড করে দিচ্ছি। ওকে। ফোনটা রেখে মৃত্যুঞ্জয় বলল, চলো এবার রায়বাড়ি যেতে হবে। কাকাবাবু, আপনি যাবেন আমাদের সঙ্গে? হঠাৎ মৃত্যুঞ্জয়ের চোখ গেল মেঝের দিকে। যে ঢিলটা কাকাবাবুর দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল সেই ঢিলের সাথে একটা কাগজ জড়ানো। মৃত্যুঞ্জয় সেটা হাতে তুলে নিয়ে পড়তে থাকলো। চলো একসঙ্গেই যাই। কি লেখা আছে ওতে? মৃত্যুঞ্জয়ের মুখটা কঠিন হয়ে গেল। বসের লোক তুয়ার সোমকে ধরে নিয়ে গেছে, বদলে রায়বাড়ির গুপ্তধন চায়। সে কি? তবে তো এক্ষুনি গোপাল আর জগাইকে সবটা বলতে হবে। আমি ড্রাইভারকে গাড়ি বার করতে বলছি, তোমরা এসো। হ্যাঁ, চলুন। ইন্সপেক্টর প্রথম কথা বললেন, মৃত্যুঞ্জয়, আপনার সন্দেহটা ঠিক। ওই পানের মধ্যে বিষ ইনজেক্ট করা হয়েছিল। বিষের মাত্রাটা এতটাই তীব্র ছিল যে কাউকে ডাকার মতো অবস্থাতেও তিনি ছিলেন না। মৃত্যুঞ্জয়ের মুখে একটা ছোট্ট হাসি খেলে গেল, আর বাড়ির সকলের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। একটু সোজাসুজি বলুন না, বিষয়টা কি? তবে কি কাবেরী কেউ? হ্যাঁ, সেটাই অনুমান আমাদেরও। তাহলে এবার আস্তে আস্তে সব রহস্যের জট খুলি। মৃত্যুঞ্জয়, তুমি যদি সবটা জানো তাহলে বলো। আমাদের হাতে তো বেশি সময় নেই, এখনো তো এদেরকে আসল কথা বলা হয়নি। আসল কথা কি কাকাবাবু? জিজ্ঞাসা করলো অজয়।
ঠিক সেই সময় ভোলা এসে বলল, খোকা বাবু, তো আর সমকে কোথাও দেখতে পেলাম না, ছাদেও নেই। আশেপাশের বাড়িগুলোতে একটু দেখবো। না থাক, ঘুরছে হয়তো কোথাও। এমনিও এইসব খুন খারাপির কথায় ওরা থেকে কি করবে। মৃত্যুঞ্জয়, আপনি কি বলছিলেন তাড়াতাড়ি বলুন। সমরেশবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মৃত্যুঞ্জয় তাকে চোখের ইশারা করে না বলল। তারপরে মৃত্যুঞ্জয় বলল, খুনের আগের দিন অরুণেশবাবুর ঘরে চুরি হয় 20,000 টাকা। কিন্তু সেই চোরটা কে? আমি যখন প্রথম এখানে আসি তখন তুয়া আমাকে বলে অদিতির হাতে চোটের কথা। অদিতির হাতের চোটটা একদম নরুনে কাটার মতোই। অদিতি, নরুনে যে রক্তটা পাওয়া গেছে সেই রক্তটা তোমার। কিন্তু আমি জানি যে তুমি 20,000 টাকা চুরি করতে ওই ঘরে ঢোকোনি। এবার সবাইকে বলো, কেন তুমি তোমার মামার ঘরে ঢুকেছিলে রাত্রেবেলায় অন্ধকারে চোরের মতো? আর জানলার বাইরে মই নিয়ে কে তোমাকে সাহায্য করছিল সেটাও বলো। আমি বলছি, আমি সেদিন মামার ঘরে ঢুকেছিলাম, আর জানলার বাইরে ছিল ছোটদা। আমি যা কিছু করেছি ছোটদার কথাই করেছি। অদিতির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। জগাই, তুই তুই বাবার ঘরে লোক পাঠিয়ে চুরি করাচ্ছিস? আর আমি যখন এই বাড়ি ঢুকলাম তখন বাবা আমাকে সন্দেহ করলো। বাবা ভাবলো গুপ্তধনের ধাঁধার লোভে আমি নাকি বাবার ঘরে লোক পাঠিয়েছি। সেই নিয়ে বাবার সঙ্গে আমার রীতিমতো ঝগড়া হয়ে গেল। কিন্তু তুই কেন? হ্যাঁ, আমি অদিতিকে পাঠিয়েছিলাম। মুখোশ থেকে শুরু করে ওরা যা কিছু পোশাক পরেছিল সেগুলো আমি জোগাড় করে দিয়েছিলাম। ওই জানলার একটা গ্রিলও আমি আলগা রেখেছিলাম। ও এমনি কলেজে জিমন্যাস্টিক শিখতো, যোগা শিখতো, তাই ওর খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু কেন ছোট খোকা, কেন তুমি তোমার বাবাকে শেষমেশ খুন করলে? আপনিও তো মিথ্যে বলছেন গিন্নিমা। জগন্নাথবাবু তো আপনাদের ছেলে নয়। এই জমিদার বাড়িতে একবার ডাকাতি হয়েছিল, সেই সময় ডাকাত দল চুরি করবার আগে বউ বাচ্চা নিয়ে এখানে আশ্রয় চাইতে এসেছিল, যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু ডাকাতির সময় পুলিশ চলে আসায় তারা বাচ্চাটাকে ফেলে চলে যায়। আর দুধের সেই বাচ্চাকে আপনারা সন্তান স্নেহে বড় করেন আর তাকে নাম দেন। হ্যাঁ, কিন্তু আপনি এসব জানলেন কি করে? জিয়াগঞ্জ এসে ঘুরে ঘুরে অনেক পুরনো মানুষের সাথে কথা বলেছি। একজন পুরোহিতের মুখে শুনতে পেয়েছিলাম এই ঘটনা। ছি, আমি ভাবতেও পারছি না তুই বাবাকে খুন করেছিস। মিথ্যে মিথ্যে, আমি বাবাকে খুন করিনি। আমি বাবাকে বাঁচাতে চেয়েছিলাম। মানে কি বলছেন? পরিষ্কার করে বলুন। দাঁড়ান, এই চিঠিটা দেখুন। দাদা, তুই তো বাইরেই থাকতিস, তুই তো কিছুই জানিস না। অনেকদিন আগেই অঞ্চলের বস ওই কালুয়ার একটা চিঠি এসেছিল বাবার কাছে। সেখানে স্পষ্ট লেখা ছিল, বাবা যদি ধাঁধার অংশটা তার হাতে তুলে না দেয় তাহলে নাকি বাবা প্রাণে মারা যাবে। আর বাবাকে অনেক বুঝিয়েও লাভ হয়নি। আর তখনই আমি আর অদিতি মিলে প্ল্যানটা করি যে চিঠিটা চুরি করে আমরা যেভাবেই হোক ওই কালুয়ার হাতে তুলে দেবো, এবং তাই জন্যই এই সব মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। কিন্তু এটা সত্যি বিশ্বাস কর। আরে অদিতি, তুমি কিছু বলো না, মুশকিল। চুপ কর, শুনিস সাক্ষী মাতাল, তোরা দুটোই সমান। আর 20,000 টাকা কে দিয়েছে? অদিতি, তুই? টাকাটা অদিতিরা নেয়নি, টাকাটা নিয়েছে অজয়। কি ঠিক বললাম তো? আপনি গল্প বানানো বন্ধ করুন। আমি টাকা নিয়েছি তার কি প্রমাণ রয়েছে? প্রমাণ আছে অজয়। যেদিন আমি প্রথম অরুণেশবাবুর আলমারি খুলি সেদিন আলমারির মধ্যে একটা ছোট্ট পাথর পেয়েছিলাম। তুমি এখন যে আংটিটা পরে আছো সেই আংটির চারপাশে 7টা ছোট ছোট স্টোন আছে। তার মধ্যে একটা দেখো, ঠিক চিনতে পারবে। আমিও চিনতে পেরেছিলাম। তুমি যদিও অন্য একটা বাজার চলতি স্টোন কিনে হাতে আঠা দিয়ে আটকে দিয়েছো, তবে একই সাইজ একই ডিজাইন চেনা যায়। হ্যাঁ, আমি টাকাটা চুরি করেছিলাম। আসলে বন্ধুদের সাথে জুয়া খেলাতে আমি হেরে গিয়েছিলাম, তাই। শুধু এখানেই শেষ নয়, তোমার মামা অরুণেশ বাবুকেও খুন করেছো তুমি। মিথ্যে! আমি কেন মামাকে মারবো? আমি তো মামার আশ্রয়ই ছিলাম। কিন্তু পানের কৌটোর মধ্যে যে তোমার হাতের ছাপ পাওয়া গেছে, সেই রাত্রে পানের কৌটোতে তুমি হাত দিয়েছিলে। তুমি নিজেই পানের কৌটোর মধ্যে ওষুধ মিশিয়েছ, যে কারণে তোমার মামার মৃত্যুর পর থেকে আমি তোমাকে খুব ভালো করে লক্ষ্য করেছি।
তুমি সব কিছু এড়িয়ে চলছো। এমনকি তোমার মা সবটা ধরে ফেলেছিলেন, তাই না, বিশ্বাস করুন, মাকে আমি মারিনি, আর মামাকেও আমি মারতে চাইনি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমি আমি সত্যি বুঝতে পারিনি যে ওই কৌটোর মধ্যে বিষ আছে। জানলে আমি নিজে খেয়ে নিতাম, তবুও মামাকে দিতাম না। এত দূর শুনে গিন্নিমা আর মাথা ঠিক রাখতে পারলেন না। অজয়কে তিনি থাপ্পড় মারতে শুরু করলেন। আমার বরটাকে মেরে ফেলে তুই আবার সাফাই গাইতে আসছিস? নিজের মাকেও মেরে ফেললি, তুই কি মানুষ? অফিসার, অ্যারেস্ট করুন অজয়কে। অফিসার এবার মৃত্যুঞ্জয়ের দিকে তাকালো। মৃত্যুঞ্জয় বলল, আমার প্রথম থেকে অজয়ের দিকে সন্দেহ ছিল। নিয়ে যান ওকে। অফিসার অফিসার বিশ্বাস করুন, আমি মামাকে মারতে চাইনি। মৃত্যুঞ্জয় বাবু, দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। বোন, এই বোন, একবার শোন না। বরদা, ও বরদা। অফিসার টানতে টানতে অজয়কে নিয়ে গেল থানায়। অফিসার গাড়িতে ওঠার পর গিন্নিমা বললেন, অনেকক্ষণ হয়ে গেল তুই আর সোমকে দেখছি না। সোম তো অজয়ের খুব নেওটা, ও কোথায় গেল? বৌঠান, তুয়া আর সোমকে কিডন্যাপ করা হয়েছে। কি বলছো ঠাকুরপো? হ্যাঁ, কালু আর লোক এই কাজটা করেছে। রায়বাড়ির গুপ্তধন না পেলে ওরা নাকি তুয়া আর সোমকে ছাড়বে না। এত কিছু হয়ে যাওয়ার পরেও এতক্ষণ ধরে তুমি চুপ আছো কাকা? মৃত্যুঞ্জয় বাবু না হয় বাইরের লোক, তুমি তো বাইরের লোক নও। ছেলে মেয়ে দুটোকে এতক্ষণ ধরে পাওয়া যাচ্ছে না, না জানি কত বড় বিপদ হয়ে গেল ওদের। ও, কি বলছো? এই কারণে সোমের গলা এতক্ষণ পাওয়া যাচ্ছে না? দাদা তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি লেঠেলদের পাঠাচ্ছি। বড় কর্তা, ছোট কর্তা, আপনারা শান্ত হন। আপনাদের ছেলে মেয়ে যেখানেই থাকুক ভালো আছে, আর আপনারা খুঁজে ওদের বার করতে পারবেন। কারণ পুলিশ অলরেডি ওদের খুঁজছে, কিন্তু ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি ওদের ফোনটা পর্যন্ত এই জমিদার বাড়ির লোকেশনই দেখাচ্ছে। তাহলে ছেলে মেয়ে দুটোকে পাবো কিভাবে? হাত পা গুটিয়ে বসে থাকবো? উপায় একটাই আছে, আমাদের গুপ্তধনটা খুঁজে বার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু সেটা কিভাবে সম্ভব কাকা? এতগুলো বছর ধরে কেউ যেটা পারেনি সেটা আমরা কি করে পারবো? কেউ পারেনি কথাটা ভুল। তোমাদের বাবার শেষ দিকে ধাঁধার অনেকটাই ধরে ফেলেছিলেন, আর সেই জায়গাটার কথাই তোমাদের পরের দিন বলতে চাইছিলেন, যাতে তোমরা সেখানে গিয়ে গুপ্তধন খুঁজে বার করো। আপনি জানেন কোথায় সেই জায়গা? আমি জিজ্ঞাসা করেছিলাম বারবার, কিন্তু অরুণেশ আমাকে বলেনি। শুধু বলেছিল সে জায়গাটা এই জিয়াগঞ্জের মধ্যেই আছে, আবার জমিদার বাড়ির মধ্যেই। এর বাইরে আমি আর কিছুই জানি না। আচ্ছা মৃত্যুঞ্জয়, ধাঁধাটা পড়ে কি তোমার কিছু মনে হচ্ছে? আমি ধাঁধাটা কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু যেহেতু এই জমিদার বাড়ির সমস্তটা আমার জানা নয়, তাই সবটা বুঝতে পারিনি। আপনি বলুন, আমরা 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 সবাই সাহায্য করব। বেশ, তাই হবে। শোনো তাহলে। তনু ছেড়ে ছাড়েনি সে, নবরূপেই ফিরে আসে। মাথায় তাই ভূষণ শোভে, সেখানে আগে যাও। এখানে তনু ছেড়ে ছাড়েনি, আবার নবরূপে ফিরে এসেছে একজন দেবী। তিনি দক্ষরাজ কন্যা সতী। তিনি দেহত্যাগ করে পর্বতকন্যা পার্বতী রূপে ফিরে এসেছিলেন, তাই তার নাম হয়েছিল অদ্রিজা। প্রথম লাইনের মানে সতী মায়ের মন্দির, কিন্তু পরের লাইন মাথায় তার ভূষণ শোভে, সেখানে আগে যাও। এই জায়গাটাতে আমি বুঝতে পারছি না। আচ্ছা, মাথায় ভূষণ তো রয়েছে শিবের, চাঁদ তো তার ভূষণের মতোই। ঠিক বলেছেন কাকু, চাঁদ শিবের মাথার ভূষণ, তাই স্বাভাবিকভাবেই মনে হবে সতী মায়ের মন্দিরে থাকা মহাকাল মূর্তির দিকেই তাই নির্দেশ করছে। কিন্তু না, এখানেই রয়েছে টুইস্ট। রায় বংশের রবীন্দ্রনাথ রায় কিন্তু সতী মন্দির তৈরি করলেও ভৈরব মন্দির বা মহাকালের মন্দির তৈরি করেননি। তাহলে এই লাইনটাতে কার কথা বলা হচ্ছে? আচ্ছা, এমনটা নয় তো সতী মায়ের মন্দিরের পাশে নবগ্রহ মন্দিরের কথা বলা হচ্ছে? আপনি ঠিক বলেছেন কাকাবাবু, তবে নবগ্রহ মন্দির নয়। নবগ্রহ মন্দিরের মধ্যে একটি গ্রহের কথা বলা হয়েছে, যিনি প্রত্যক্ষ দেবতা এবং যার মাথায় রত্নখচিত মুকুট রয়েছে। খেয়ে বলুন তো? সূর্যদেব। তাহলে চলো, দেরি না করে যাওয়া যাক। আমার মনে হয় আমি, রণ, কাকু আর দুই কর্তাদের মধ্যে কেউ একজন এলেই হবে। বাকিরা এখানেই থাকুক, কারণ বলা তো যায় না এখানে আবার কোন আক্রমণের সম্ভাবনা তৈরি হয়। আমি তো এই বাড়ির কেউ নই, দাদাই যাক। এক থাবড়া খাবি। আমি এখানে রয়েছি, তুই যা।
এমন বেশি কিছু দূর নয় তো, অসুবিধা হলে ফোন করবি, চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এদিকটা তুই সামলা। তারপরে মৃত্যুঞ্জয়, রণবীর, গোপাল আর সমরেশ কাকা মিলে বেরিয়ে গেলেন নবগ্রহ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সূর্যদেবের মূর্তির সামনে তারা দাঁড়ালো। এরপর পরের লাইনটা হলো, সেখান থেকে 21 হাতে হাসে সেজন চরম ক্ষোভে। আচ্ছা মৃত্যুঞ্জয়, 21 হাত বলতে কি আমাদের এমনি 21টা হাত গুনে যাব? কিন্তু 21 হাত যদি গুনে যায় তাহলে তো এই মন্দির গৃহের বাইরে যে দালানটা রয়েছে সেটাই হয়, তবে কি ওখানেই? না কাকাবাবু, এই 21 হাতের অর্থ হলো মানুষের হাত অনুযায়ী 21 হাত নয়, এর অর্থ পৌরাণিক। পুরাণ অনুযায়ী 21 হাত অর্থাৎ 7টি ঊর্ধ্বলোক, 7টি পাতাল লোক এবং 7টি নরক। অদ্ভুত, এখানে সেসব কোথায় পাবো? বর্দা, আপনি উপর দিকে একবার তাকিয়ে দেখুন। উপরে 7টা আলাদা আলাদা কাঠের প্লেট রয়েছে আর তার মধ্যে 7টা ঊর্ধ্বলোকের নাম রয়েছে। কোথায়? উপরে তো সুন্দর করে ডিজাইন করা। যদি ডিজাইনটা ভালো করে পড়ি তাহলে দেখতে পাবো সেখানে লেখা আছে উ ব ব হ ন প ত লেখা, ডিজাইন করে মনে হচ্ছে উর্দু কোনো নাম। না বর্দা, এগুলো ঊর্ধ্বলোকের সংক্ষিপ্ত সার। 7টি ঊর্ধ্বলোক হলো ভূ, ভব, স, মহ, জন, তপ, সত্য। আর এই শেষের শব্দটা শুধু লেখা আছে ওখানে ডিজাইন করা। যারা পুরাণ জানবে তারা ওইটুকু দেখলেই সবটা বুঝতে পারবে। ঠিক একইভাবে দেওয়ালের গায়ে 7টা পাতাল লোক, অতলে, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। এর প্রথম অক্ষরগুলো দেওয়া আছে কারণ শেষের দিকে দেখতে গেলে সবগুলোই তো তলই পাওয়া যাবে, তাই না? এবার বুঝতে পারলাম নিচে এই কাঠের প্লেটগুলো কেন দেওয়া হয়েছে। কারণ নরক সবসময় নিচেই থাকে, আর এই রৌ, ম, তা, অ, কা, কু, অ আসলে রৌরব, মহারৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র, কালসূত্র, কুম্ভিপাক আর অশিপত্রবনের সংক্ষিপ্ত সার, তাই তো? ঠিক বলেছেন কাকাবাবু। এবার আমাদের ঊর্ধ্বলোক এবং পাতাল লোকের দিক দিয়ে যেতে হবে, আর এমনভাবে যেতে হবে যাতে নরকের দ্বারগুলোতে আমাদের স্পর্শ না হয়। কারণ নরকে স্পর্শ হয়ে গেলে গুপ্তধনের নাগাল পাওয়া যাবে না। কিন্তু মেঝেতে পা না দিয়ে চলবো কি করে? দেওয়ালের ডিজাইনগুলো বরাবর দেখুন, একটা করে কাঠের শিক আছে, ওইগুলো ধরে ধরে আমাদের যেতে হবে। আমি যদি খুব ভুল না করি ওইগুলো গুপ্তধনের দ্বার খোলার চাবি। আমরা যখনই ওই শিকগুলো ধরে ধরে যাব তখন গুপ্তধনের দ্বারগুলো একটু একটু করে খুলতে থাকবে। কিন্তু ভুলেও নরকের দ্বারে আমাদের পা ঠেকালে চলবে না। তার মানে দেওয়াল বরাবর হামাগুড়ি দিয়ে যেতে হবে? অথচ মন্দিরে যখনই আমরা যেতাম তখন এই কাঠের প্লেটগুলোর উপর পা দিয়ে চলে যেতাম, তার জন্যই কি কখনো গুপ্তধনের দরজা খুলতো না? ঠিক বলেছেন কাকাবাবু। আচ্ছা রণবীর, এই যে লাইনটা আছে সেই স্থান থেকে গড়িয়ে যাবে হস্তি মাথার কোণ। তার মানে এই 21 হাত আমরা যেমন হামাগুড়ি দিয়ে যাচ্ছি, তারপর আমাদের গড়িয়ে যেতে হবে। আর হস্তি মাথার কোণ মানে কি? সেই গণেশের মাথা কাটার সময় মহাদেব আদেশ দিয়েছিলেন যে উত্তর দিকে যে হাতি মাথা করে রয়েছে তার মাথা কেটে নিয়ে এসো। হস্তি মাথার কোণ মানে হচ্ছে উত্তর দিকের কোণ। উত্তর দিকের কোণে একটা গম্বুজ আকৃতির মূর্তি রয়েছে, তার মানে ওটাই? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই, কে কোথায় আছিস? বেরিয়ে আয়। মুহূর্তের মধ্যে 12 জন কালো মুখোশ পরা লোক কোথা থেকে চলে এলো আর মৃত্যুঞ্জয়, রণবীর আর গোপালকে চারদিক থেকে ধরে ফেলল। তাদের মধ্যে মৃত্যুঞ্জয় দেখতে পেল গতদিন তাদেরকে ফলো করা সেই লোক দুটো। কাকা, এসব কি? এরা কারা? ছাড়ো আমাদের। মৃত্যুঞ্জয় বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে আপনি কালুয়া, আপনি কৃষ্ণমাণিক সেন? এই কারণে আপনি আপনার বউ ছেলেকে শহরে রেখে এখানে এইসব করে বেড়াচ্ছেন? ঠিক ধরেছ কোকা, কিন্তু বড্ড দেরি করে ফেলেছ যে। অরুণেশবাবুর দাদা বিজিতেশ রায় ও তার স্ত্রীকেও আপনি খুন করেছিলেন, কারণ ধাঁধাটা আপনার কাছাকাছি আসছিল না। অরুণেশবাবু জমিদার হওয়ার পর ধাঁধাটা আপনি দেখতে পান, কিন্তু ধাঁধাটা হাতের কাছে পাওয়ার পরেও গুপ্তধনের নাগাল আপনি পাননি।
গুপ্তধন যে নবগ্রহ মন্দিরের আশেপাশে কোথাও আছে সেটা বুঝতে পেরেছিলেন, আর সেই জন্য মন্দিরের মধ্যে সূর্যগ্রহ থেকে 21 হাত মেপেও ছিলেন আপনি, কিন্তু তারপর নিরাশ হয়ে ফিরে গিয়েছিলেন। কি তাই তো? তুমি বুদ্ধিমান আছো। আপনি যখন বললেন 21 হাত মাপলে তো দালানের কাছে চলে যাব, সন্দেহটা আমার তখনই হয়েছিল। তার আগে কাবেরী দেবীর মৃত্যুর সময়ও আমার সন্দেহ হয়েছিল, কারণ কাবেরী দেবীর সঙ্গে আমি আপনাকে কথা বলতে শুনেছিলাম। উনি আপনাকে বলছিলেন দাদা কিভাবে মারা গেল। পানগুলো তো আসলে কাবেরী দেবী জানতেন যে পানগুলো তার ছেলে ওই কৌটোতে ভরে রাখলেও ওষুধগুলো তার হাতে দিয়েছিলেন আপনি। অজয় আপনার কাছে টাকা সাহায্যের জন্য এলে আপনি অজয়কে বলেছিলেন অরুণেশবাবুর পানের মধ্যেই ঘুমের ওষুধ মিশিয়ে দিলে সে নিশ্চিন্তে বেশ কিছু টাকা লকার থেকে নিতে পারবে, আর অরুণেশবাবু জানতেও পারবেন না। ঘুমের ওষুধগুলো আপনি অজয়কে দিয়েছিলেন, শুধু অজয় জানতো না যে ওগুলো ঘুমের ওষুধ নয়। ঠিক ঠিক, অজয় শুধু নয়, রায়বাড়ির প্রত্যেকেই আমাকে খুব বিশ্বাস করত। ঘুমের ওষুধ বলে আমি যে বিষ দিতে পারি এটা ওদের ধারণার অতীত ছিল। অজয় তাই শেষ মুহূর্তেও আমার নামটা করেনি, কারণ ও ধারণাই করতে পারেনি আমি এত কিছুর মধ্যে থাকতে পারি। বড্ড বোকা ছেলে, সেই জন্যই তো আমার লোকেদের দিয়ে ওকে জুয়া খেলাটা ধরিয়েছিলাম। বন্ধ করো কাকা, এসব আর সহ্য হচ্ছে না। বাবা পিসি সবাইকে তুমি মেরেছো, গুপ্তধন যা নেওয়ার তুমি নাও, দয়া করে আমার মেয়ে আর ভাইয়ের ছেলে এদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব তো গোপাল, দেব। এত চিন্তা কিসের? গুপ্তধনটা আগে নেই, আমার ফ্লাইটের টিকিট কাটাই আছে। মৃত্যুঞ্জয়, তুমি আমাকে সন্দেহ যে করেছিলে সেটা আমি জানি। আসলে 400 বছর ধরে আমার পরিবার এই বাড়ির নায়েব। তো ধন শুনে শুনে বড় হলাম, অথচ গুপ্তধনের ছিটে ফোটাও আমরা পেলাম না। এটা কি মেনে নেওয়ার যায় বলো? তাই রায়বাড়িতে যতগুলো মৃত্যু হয়েছে সব আমার নির্দেশেই হয়েছে, আমার। অরুণেশবাবুকে কেন মারলেন? কারণ অরুণেশবাবু বুঝতে পেরে গিয়েছিল গুপ্তধনটা কোথায় আছে, আর সেটা বাড়ির লোককে বলে দেবে বলেছিল, তাই তো? ঠিক তাই। অরুণেশের সঙ্গে আমার এতটাই হৃদ্যতার সম্পর্ক হয়েছিল, ও আমাকে ধাঁধাটা বলে দিয়েছিল। ও কত বোকা ছিল, তাই না? কিন্তু ও যখন গুপ্তধনটা কোথায় সেটা বুঝতে পারলো, তখন সেটা আর আমাকে বলতে চাইলো না। এত সাহস! শুধু আমাকে আভাসী ইঙ্গিতে বুঝিয়ে দিল এই জমিদার বাড়ির মধ্যেই সেটা আছে। আমিও তখন খুঁজতে লাগলাম, কিন্তু সতী মায়ের মন্দিরই বলো বা নবগ্রহের মন্দিরই বলো, কোথাও থেকে 21 হাত খুঁজে গুপ্তধনের নাগাল আমি পেলাম না। এদিকে ছেলেদেরকে সব বলে দিলে তারা যদি হদিশ পেয়ে যায়, তাই আগে ভাগে ওদেরকে সরিয়ে দিলাম। তোমাকেও সরিয়ে দিতাম, কিন্তু পরে ভাবলাম তুমি ছেলেটা বেশ বুদ্ধিমান আছো, গুপ্তধন পাওয়া অবধি তোমার পাশেই থাকি। আর হ্যাঁ মৃত্যুঞ্জয়, আমার লোক কিন্তু তোমাকে আসলে গুলি করতে চায়নি। হ্যাঁ, আমি যাতে বিপদের দিনে তোমাদের পাশে দাঁড়াতে পারি তার একটা সুযোগ করে দিয়েছে মাত্র। এমনিতেও ওই দিন তুমি মরতে না, তুমি তো মরবে আজকের এই গুপ্তধনটা খুঁজে বার করি, তারপর সব কটাকে কচু কাটা করবো, তবেই আমার নাম কালুয়া। তারপরে উত্তর দিকে গম্বুজ আকৃতির নারী মূর্তির দিকে এগিয়ে গিয়ে সমরেশ মজুমদার একটা তলোয়ার নিয়ে তার পেটে বাড়ি মারল। তখন সেই পেটের মধ্যে থেকে বেরিয়ে এলো কালো কালো বালি। সেই কালো বালি ভরতে ভরতে একটা চূড়ার মতো আকৃতি ধারণ করল। সমরেশ মজুমদার যতটা উৎসাহ নিয়ে কাজে এগিয়েছিল ততটাই মুখ চুন করে বলল, গুপ্তধন তাহলে এখানে নেই? না। তবে কোথায় আছে? বলবো, আগে সোম আর তুয়াকে আনুন। সোম আর তুয়া আমার বাড়িতে আছে, অন্য কোথাও রাখলে পুলিশ ওদের খুঁজে পেয়ে যেত, তাই আমার বাড়িতেই ওদের রাখা হয়েছে। ওরা নিশ্চিন্তে মনে বসে লেডিগিনি খাচ্ছে। এরপরে মৃত্যুঞ্জয় তার হাত ধরে থাকা লোকটাকে টেনে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সমস্ত গুন্ডাদের উদ্দেশ্যে তাক করল। রণবীরও তার পাশে থাকা লোকটার থেকে বন্দুক কেড়ে নিয়ে সমরেশের মাথায় ধরল। বর্দা, আপনি তাড়াতাড়ি মোবাইল ফোন বের করে পুলিশকে ফোন করুন, একদম নড়বেন না,
তাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো আর এই কালুয়া এখানেই শেষ হয়ে যাবে। বুড়ো বয়সে ভালোই ভেলকি দেখালে দাদু। এই দাদু কাকে বলছো? আমার 60 বছর বয়স, অরুণেশের থেকে আমি বয়সে ছোট। সেই কচি খোকা। এই তোমরা কিন্তু কাজটা ভালো করছো না, এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে। ফল ভালো না ভয়ঙ্কর সেটা তো এবার আমরা দেখব সমরেশ মজুমদার। থুরি কৃষ্ণ মানিক সেন, যতক্ষণ না পুলিশ আসছে চুপচাপ এখানে বসে থাকুন। গুপ্তধনের কথা ভুলে যান, এখানে কোনো গুপ্তধন নেই। ওই ধাঁধাটা একটা ভাঁওতা। হ্যাঁ, গুপ্তধন নেই? না। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সেখানে হাজির হলো। তুয়া, সোম সহ রায়বাড়ির অন্যান্য সদস্যরাও এলো। দয়াপদ লাহিড়ী অজয়কে নিয়ে এলো। অজয়কে দেখে মৃত্যুঞ্জয় বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি সাহায্য না করতে তাহলে কাকাবাবুর মনে সন্দেহ হতো। লোকের গাল খেয়েও তুমি তখন সত্যিটা বলনি। না, আমারও তো দোষ আছে। আমি তো সত্যি বুঝতে পারিনি যে ওই পানটার মধ্যে বিষ মেশানো ছিল। আমি তো কাকুকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু যখন আপনারা পানের কৌটোটা নিয়ে গেলেন তখন থেকেই আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হলো। তারপর মা মারা যাবার পর আমি আরো বুঝতে পারলাম সবটা। তুমি যেরকম বলেছিলে সেরকমই এতক্ষণ ধরে আমি অজয়কে নিয়ে এই সতী মায়ের মন্দিরের আশেপাশেই ঘুরছিলাম। তোমাদের একটা ফোনের আশাতেই ছিলাম। আমার সকলের প্রতি একবার সন্দেহ হয়েছিল, কিন্তু তুমি শুধুমাত্র দাদুমণির বন্ধু বলে আর বয়স্ক মানুষ বলে তোমার প্রতি আমার কখনো সন্দেহ হয়নি। তুমি কিনা সেই সুযোগটা নিলে। ভালোবাসার ভালোই প্রতিদান দিলে ঠাকুরপো। মৃত্যুঞ্জয়, তোমার পুরস্কার পাওনা রইল। চলো এবার তাহলে যাওয়া যাক। দাঁড়ান, এবার যখন পুলিশ চলে এসেছে তখন গুপ্তধনটা খুঁজে দেখা যাক। মানে সত্যি গুপ্তধন আছে? হ্যাঁ আছে তো। এই দেখুন, ধাঁধা সলভ করে আমরা সূর্যদেবকে কেন্দ্র করে 21 হাত পেরিয়ে এসেছি। 21 হাত পেরিয়ে এই যেখানটা এসেছি এটা মানে ভূমি। এইবার আমাদের খুঁজতে হবে উত্তর দিকে থাকা সেই জিনিসটাকে যে চরম ক্ষোভের মধ্যেও হাসেন। তিনি কে মৃত্যুঞ্জয়? তিনি কি মহাকাল? না, মহাকাল নয়, উগ্রতারা। কিন্তু এই মন্দিরে তো কোনো উগ্রতারা মূর্তি নেই। আছে, উগ্রতারা মূর্তির রূপক আছে। উগ্রতারা মূর্তিকে সনাতন শাস্ত্রে বলা হয় নীল সরস্বতী। ভালো করে তাকিয়ে দেখুন, উত্তর দিকের ওই দেওয়াল স্তম্ভে নীল দেবীর মূর্তি আর তার হাতে বীণা, আর বীণার মুখ থেকে নির্গত হয় সুর। সুর, শিল্প, জ্ঞান এসবই একে অন্যের পরিপূরক, ঠিক যেমন ধনসম্পদ। বীণার মুখটা ঠিক যেদিকে করা আছে সেদিকের দেওয়াল বরাবর খুঁড়লেই মিলবে গুপ্তধন। মৃত্যুঞ্জয়ের কথা অনুযায়ী সেই সময় জমিদারের কয়েকজন ল্যাঠেল সেই দিকের দেওয়াল খুঁড়তে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁড়ার পরে তারা বলল, গিন্নিমা, এইদিকে তো সিঁড়ি রয়েছে। তার মানে সুড়ঙ্গ? বিস্ফারিত হয়ে উঠল সমরেশ মজুমদারের চোখ। আসুন আসুন, আপনিও আসুন। সুড়ঙ্গ দিয়ে নেমে আমরা একবার সেই গুপ্তধন দেখে নিই, যে গুপ্তধনের জন্য আপনি এতগুলো খুন করেছেন। আসুন। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে কিছুটা পথ যাবার পরেই অফিসার টর্চের আলো ফেলল। তখন সকলে দেখতে পেল সেখানে সারি সারি সাজানো কাঠের সিন্ধুক রয়েছে। গিন্নিমা মৃত্যুঞ্জয়কে বলল, সিন্ধুকের সমস্ত ধন সম্পদ ভারত সরকারের, কারণ আমাদের বংশের এমনই প্রতিজ্ঞা যে এই অর্থ আমরা লোকহিতে দান করব। সিন্ধুকের মুখটা অন্তত পক্ষে তুমি খোলো, আমাদের ভালো লাগবে। হ্যাঁ মৃত্যুঞ্জয়, আমরা আপনাকে অনেক ছোট বড় কথা বলেছি, তার জন্য ক্ষমা চাইছি। আপনি না থাকলে আমাদের বংশের এই গুপ্তধন কোনোদিনও আর দৃশ্য হতো না। হ্যাঁ মৃত্যুঞ্জয় বাবু, আপনি না থাকলে এতক্ষণে কাকাবাবুর বন্দুকের গুলি খেয়েই হয়তো আমরা মরে যেতাম। আপনি প্লিজ এগোন। মৃত্যুঞ্জয় আর রণবীর তখন সেই সিন্ধুকের দিকে এগিয়ে গেল। সিন্ধুকের ঢাকনা খুলতেই সকলের চোখ ছানা বড়া। সিন্ধুকের মধ্যে রয়েছে সোনা, রূপোর মোহর আর প্রচুর হিরে জহরত, যার বর্তমান মূল্য কয়েকশো কোটি টাকা। অদিতি, অজয় থেকে শুরু করে প্রত্যেকে মৃত্যুঞ্জয়ের বাহবা দিতে শুরু করল। দয়াপদ লাহিড়ী বললেন,
আপনার জন্য মনে হচ্ছে আমার প্রমোশনটা এবার হয়েই যাবে। বেশ তো, তাহলে ট্রিটটি যেন পাই। চল ভাই, এবার আমরা বেরোই। এত সহজে তো তোমাদের ছাড়বো না, আর কটা দিন থেকে যেতে হবে। এই কদিন তোমাদের ওপর অনেক ধকল গেছে, এটাই আমার অনুরোধ। এইভাবে বলবেন না গিন্নিমা, আপনি গুরুজন হন, আমরা দুজন থাকবো। কিরে দাদা, তাই তো? আমার ভাই যখন বলেছে তখন কি আর আমি না করতে পারি? থাকবো। শেষ হলো আজকের গল্প নবাবের গুপ্তধন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। শুনতে থাকুন শুধু গল্পের জন্য, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে যদি এখনও না করে থাকেন। নমস্কার, শুভরাত্রি।